আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে অনুশীলনী প্রশ্ন সলভে জানান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা মোস্টলি থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল অনেক বেশি, মেডিকেল এবং ডেন্টাল এবং ইউনিভার্সিটির জন্য। স্পেসিফিক্যালি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য থিওরিটিক্যাল পার্টগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক বেশি আসে এবং ম্যাথমেটিক্স অল্প আসে, থিওরিটিক্যাল একটু বেশি। সো এখানে একটু বিষয় বুঝতে হবে, যে বিষয়গুলো যদি না বুঝো তাহলে দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি মুখস্থ করছো, যদি না বুঝে মুখস্থ করো এটা তোমার মাথায় বেশি দিন ক্যাপচার করবে না, ঠিক আছে? সো আমরা মুখস্থ করবো বাট বুঝে। ওকে, তাহলে আসো ফার্স্ট আমরা প্রফেসর ইসাক স্যারের বইয়ের কোয়েশ্চেনগুলো একটু দেখি। ফার্স্টে যদি সেক্সারের কোয়েশ্চেনগুলো একটু দেখতে যাই আমরা। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা খেয়াল করো। কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল কখন শূন্য হবে? নিট বল শূন্য, অর্থাৎ আমার F ইজ ইকুয়াল টু 0। এটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন এবং বইয়ের মধ্যে হয়তো একদম শুরুর দিকে আছে, তোমরা নাও পড়তে পারো, বাট আমি বিষয়টা একটু তোমাদেরকে বলি। খেয়াল করো, এটার অ্যান্সার হচ্ছে R ইকুয়াল টু R নট। এখন এটা আমি তোমাদেরকে মুখস্থ তো করতে বলবো না, একটু বুঝে বলছি। সেটা ক্ষেত্রে হচ্ছে R কি R নট কি এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। দেখো, নর্মাল সেন্সে কোনো কঠিন পদার্থে যদি আমরা বলি এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব, অর্থাৎ অণুপরমাণুগুলোর মধ্যে দূরত্ব যত বেশি বাড়বে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত কমতে থাকবে। এটা যেমন সত্য, আবার দূরত্ব যত কমবে তাদের মধ্যে আকর্ষণ বল বাড়তে থাকবে, এটাও সত্য। এটা আমরা সবাই নর্মালি আমরা জানি এটা। বাট একটা বিষয় হচ্ছে, আমাদের যদি মনে করে দুইটা পরমাণু আছে, এদের মধ্যকার দূরত্ব R, ওকে? তো এই দূরত্ব যদি আমি কমাইতে থাকি, দ্যাট মিনস তাদের মধ্যে আকর্ষণ বলটা বাড়তে থাকবে। বাট একটা সার্টেন রেঞ্জে এসে সেটা হচ্ছে যে R নট, এই R নট রেঞ্জের পরে এখানে তার বাড়বে না বলের পরিমাণ তখন কমতে থাকবে। তাহলে R নটের পরে তোমার বল হচ্ছে কমতে থাকবে, এবং এক্স্যাক্টলি যখন R নটে তুমি ডিস্টেন্সটা R নটে আসবে, হ্যাঁ, এক্স্যাক্টলি যখন R নট ডিস্টেন্স এটা আসবে তখন তোমার এই দুইটা অণু পরমাণুর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি তোমাদেরকে এই R নট দূরত্বে তোমার আকর্ষণ প্লাস বিকর্ষণ সমান, এই বিষয়টা মাথা রাখবা, সমান। তাহলে আকর্ষণ এবং বিকর্ষণ যদি সমান হয়, আকর্ষণ বল প্লাস বিকর্ষণ বল মাইনাস, দুটো মিলে নেট বল কত? 0। তাহলে আমরা বলতে পারি ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। যখনই ডিস্টেন্সটা R নটের সমান হবে তখন তাদের মধ্যবর্তী নেট বল শূন্য, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল সমান। নেক্সট কোয়েশ্চেন আসা, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? সোজা একটা প্রশ্ন। যদি বলি একই বস্তু, একদম মাথা রাখবা তোমরা, একই বস্তু হলে তাদের মধ্যে সংশক্তি, আর যদি ভিন্ন হয় তাদের মধ্যে হচ্ছে আসঞ্জন। যেমন একই বস্তু বলতে যদি বোঝাই, আমি যদি তোমাদেরকে বলি যে এক গ্লাস পানি আছে আমার কাছে, এই পানির এখানে পানির অণু আছে, তো পানির অণুর সাথে গ্লাসের অণুর যে আকর্ষণ, দেখো বস্তু ভিন্ন, পানি এবং গ্লাস, তাহলে সেটা হবে তোমার আসঞ্জন। আবার যদি বলি না, পানির দুটো অণুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের সংশক্তি। তাহলে দেখো এখানে বিভিন্ন পদার্থ বললো, তাহলে বিভিন্ন পদার্থ যদি ভিন্ন হয় বস্তুটা কি ধরনের আকর্ষণ বল হবে? আসঞ্জন বল হবে সেটা। 3 নম্বর প্রশ্নটা দেখি, একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে, তাহলে একটু আগে পড়লাম ভিন্ন পদার্থ, এই যে ভিন্ন পদার্থ সিমিলার, এখানে কি বললো? একই পদার্থ। তাহলে একই পদার্থের বিভিন্ন বস্তুর মধ্যে কি আকর্ষণ? সংশক্তি বল। ক্লিয়ার আশা করি। 5 নম্বর প্রশ্নে আসো, পীড়ন বা ইয়ং গুণাঙ্কের একক কি? দেখো এটা খুবই কমন একটা প্রশ্ন, ইউনিভার্সিটি থেকে শুরু করে তোমার বোর্ড কোয়েশ্চেন যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে দেয় মাঝে মধ্যে, আবার মেডিকেলে তো খুবই কমন এই টাইপের প্রশ্নগুলো। তো আমরা একটু যদি দেখি পীড়ন বলতে আমরা কি জানি? F/A, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। এই যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, দ্যাট মিনস এটাকে আমি চাপও বলতে পারি না, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপও বলে পীড়নও বলে। তাহলে দেখো বলের একক কি? নিউটন, আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। দ্যাট মিনস এটার একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। তাহলে এককটাও জেনে রাখো। মাত্রা কি হবে? বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2, এর মাত্রা হচ্ছে l স্কয়ার। কাটাকাটি করো, কত পাবো এখানে? ml ইনভার্স 1 t ইনভার্স 2। তাহলে দেখো ml ইনভার্স 1 t ইনভার্স 2 কোথায় আছে আমার? ml ইনভার্স 1 t ইনভার্স 2 সি নাম্বার অপশনে দেওয়া আছে। এবং এটাও জেনে রাখো তোমরা বিকৃতি,
বিকৃতির কোনো একক বা মাত্রা নেই, বিকৃতির একক অর মাত্রা নেই। তাহলে যদি বিকৃতির একক মাত্রা যদি না থাকে, পীড়নের একক মাত্রা যা, ইয়ং গুণাঙ্কের একক মাত্রা সেম। ওকে, নাম্বার 6 আসো। সান্দ্রতা গুণাঙ্কের একক, সান্দ্রতা গুণাঙ্ককে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। এটা তোমরা ডিরেক্ট মনে রাখতে পারো, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স টু। আবার যদি কেউ বলে আমি ডিরেক্ট মনে রাখবো না, তাহলে তোমাকে একটা সূত্র জানতে হবে, যেটাকে আমরা বলি স্টোকসের সূত্র, স্টোকস ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে F ইজ ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি। এই যে ইটার এককটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বলের একক আমি যদি ইটা ইকুয়াল টু লিখে কি লিখতে পারবো এখানে, F ডিভাইডেড বাই, দেখো 6 পাই, এগুলো ধ্রুবক, এগুলো কোনো একক নাই, আমি চাইলে স্কিপ করতে পারি এগুলোকে। আছে কি আমাদের এখানে আর ইন্টু ভি। তো বলের একক কি নিউটন, ব্যাসার্ধের একক কি মিটার, বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, নিউটন মিটার ইনভার্স টু সেকেন্ড। তাহলে দেখো মিটার ইনভার্স টু সেকেন্ড কোথায় আছে, ডি নাম্বার অপশন আছে। খুবই ইজি কোয়েশ্চেন, মুখস্থ রাখতে পারো, ডিরেক্ট মনে রাখতে পারো, অথবা যদি প্রসেসটা জেনে পরে মনে রাখলে আরো বেটার। 7 নাম্বার দেখো, 1 মিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একই ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত। দেখো এখানে দৈর্ঘ্য বলছে 1 মিটার, এলটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বললো হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। এই জিনিসগুলো ভুল করবে না কখনো তোমরা, 1 মিলিমিটার স্কোয়ার। এইতে তোমাকে মিটার স্কোয়ার নিতে গিয়ে অনেকে প্যারা খাও, এই প্যারা খাওয়ার কোনো দরকার নাই। মিলিমিটার মানে কত, tan ইনভার্স 3 মিটার, তার উপরে কি স্কোয়ার আছে, তুমি স্কোয়ার দিয়ে দাও, আর কোনো কাজ না। তাহলে tan ইনভার্স 6 মিটার স্কোয়ার। এরপর আসো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে, অর্থাৎ আগে যা ছিল তার 10% বাড়াই ফেললাম। তাহলে আমি যদি বলি এই হচ্ছে আমার দৈর্ঘ্য ছিল, আরও 10% বাড়ালাম, তাই না? তাহলে এল ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল কত, 10%। 10% মানে কত, 0.1। এই 0.1 না লিখে তোমরা লিখবা 1 ডিভাইডেড বাই 10 ক্যালকুলেশনের জন্য। তারপরে বের করলো, বলতে বললো যে প্রযুক্ত বল কত, এফ বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল, তাই না? তাহলে এখান থেকে আমরা এফ ইকুয়াল টু কি পাবো, এফ ইকুয়াল টু পাবো হচ্ছে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। বসাও, ওয়াই কত দেওয়া আছে তোমার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু এ তো আমরা পাইছি tan ইনভার্স 6, তাহলে tan ইনভার্স 6 বসালাম ইন্টু, দেখো স্মল এল বাই এল আমি কত পাইছি, 1/10 পাইছি না? তাহলে স্মল এল বাই এল আমি কি বসাতে পারি, 1/10। কাটাকাটি করো, এখানে পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10। আরেকটা 10 চলে যাবে, তাহলে থাকবে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। তাহলে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন তোমার কোথায় আছে, এ নাম্বার অপশনে আছে। খুবই ইজি প্রশ্ন, এগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল। কিন্তু এই চ্যাপ্টারে আমি মনে করি হচ্ছে তোমাদের ফিজিক্সের যা চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টারটাতে যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো মোর ইজি, হ্যাঁ, ইজিলি ক্যালকুলেশন করা যায় এবং এই ম্যাথমেটিক্সগুলো এক্সামও দেয়। যাতে জানো তো, এই যে দেখো এগুলো কিন্তু তোমার কোনো ক্যালকুলেটর লাগবে না, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা। 8 নাম্বার দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাতকে কি বলে। দেখো দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্যের পীড়নকে বলে ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। তারপর হচ্ছে পয়সনের অনুপাত কি জানি আমরা, পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, তাহলে সেটাও না। এরপর দেখো কি বলছে কেনা, আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাতকে বলে আয়তন গুণাঙ্ক। কিন্তু আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাতকে বলে আমাদেরকে দৃঢ়তার গুণাঙ্ক। ওকে, 9 নম্বর আসো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি। আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা প্রকাশ করি। এই বি এর বিপরীত রাশি অর্থাৎ 1/b সমান হচ্ছে আমাদের সংনম্যতা বলে, এটাকে আমরা সংনম্যতাকে আমরা নর্মালি সিগমা না সরি ওয়াই, সংনম্যতা হচ্ছে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে মাথা রাখবা একদম এক্স্যাক্টলি যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। এই যে সংনম্যতা, পৃষ্ঠটান টি এবং পৃষ্ঠশক্তি ই এর মধ্যে সম্পর্ক কি। পৃষ্ঠটান টি এবং পৃষ্ঠশক্তি ই এর মধ্যে সম্পর্ক কি, একদম এক্সাক্ট ফর্মুলা আমরা নর্মালি জানি হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে পৃষ্ঠটানের ফর্মুলা। আবার পৃষ্ঠশক্তি ই সমান আমরা জানি হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। বাট এদেরকে ম্যাথমেটিক্যালি যদি আমরা করি সবসময় দেখবা টি ইজ ইকুয়াল টু এ পাবা, ই পাবা, অর্থাৎ টি এর যা ভ্যালু পাবা ই এর সেম ভ্যালু পাবা। দ্যাট মিনস আমি বলতে পারি আমাদের ই ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ পৃষ্ঠটান যে কথা পৃষ্ঠশক্তি একই কথা, এটা মাথা রাখবা। 11 নম্বর দেখো, 200 মিলিমিটার ব্যাসার্ধের একটি গোলক কোন তরলের ভিতরে এত প্রান্ত বেগে পড়তেছে। ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে 200 মিলিমিটার, তাহলে এটাকে আমি লিখতে পারি 200 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ওকে, এরপর দেখো কি বলছে, তরলের ভেতর দিয়ে এত বেগে পড়ছে। এই যে ব্যাগ দেওয়া আছে, প্রান্ত বেগটা দেওয়া আছে 2.1 ইন্টু 10 ইনভার্স 2। তরলের সান্দ্রতাঙ্ক দেওয়া আছে অর্থাৎ ইটা,
তাহলে বলছে সান্দ্র বল কত, সান্দ্র বল আমরা সূত্র কি জানি, এটা থেকে F equal to 6 pi r eta b। দেখো এটা তোমার হ্যান্ড ক্যালকুলেশন তুমি নাও করতে পারো, বাট একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবা, তোমার যে ভ্যালুগুলো দেওয়া আছে একটু ট্রাই করে দেখবা যে 6, তারপরে দেওয়া আছে পাই, পাই মানে আমরা কত জানি, আমি 3 ধরলাম এটাকে ক্যালকুলেশনের জন্য, আর দেওয়া আছে আমার 200 × 10⁻3, তাহলে এটাকে 200 × 10⁻3 কে আমি কি লিখতে পারি, 2 × 10⁻1 লিখতে পারি না? হ্যাঁ, তাহলে লিখলাম 2 × 10⁻1 ইন্টু, তারপর দেখো এটা কত দেওয়া আছে তোমার 0.03, এটাকে কি লিখতে পারি 3 × 10⁻3 ইন্টু ভি, ভি কত দেওয়া আছে 2.1 × 10⁻2, 10⁻2। দেখো এতটুকু আসলো। এখন এরপর যদি মনে করো যে তুমি আর পারতেছো না, হ্যান্ড ক্যালকুলেশন করা যাচ্ছে না, করার দরকার নেই, এতটুকুই এনাফ তোমার জন্য, ঠিক আছে? ওকে, এবং এটা যদি আমরা করি এখান থেকে আমরা পাবো হচ্ছে নর্মালি 2.37 × 10⁻4 পাবো, এই যে ক নাম্বার অপশনটাই পাবো। ওকে, 12 নম্বর আসো, যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বাধার সৃষ্টি হয় তাকে কি বলে? দেখো নর্মাল সেন্সে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে যে বাধা পাই তাকে ঘর্ষণ বলি, তরলের ক্ষেত্রে এর ডিফারেন্ট নাম, জাস্ট একই জিনিস নামটা ডিফারেন্ট, সেটাকে বলে আমরা সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে আপেক্ষিক স্তরে যে বাধা সৃষ্টি হয় তাকে বলা হয় সান্দ্রতা, বা অনেক সময় ইংলিশটা দিয়ে দেয় তোমাদের, একটু জেনে রাখো ভিসকোসিটি। ওকে, এবং এটাও জেনে রাখো এই সান্দ্রতা, সান্দ্রতা কিন্তু কোনো রাশি না, মাথায় রাখবা, সান্দ্রতা কোনো রাশি না, এটা একটা অবস্থা। সো যদি জিজ্ঞেস করে সান্দ্রতা কি রাশি, এখানে খুব ফাস্ট বলার দরকার নেই সান্দ্রতা ভেক্টর রাশি বা কেউ বলবা সান্দ্রতা স্কেলার রাশি, এটা কোনো রাশি না, এটা হচ্ছে একটা অবস্থা। 13 নম্বর আসো, 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারকে টেনের দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হবে? আমাকে বল বের করতে বলছে না, এই যে টেনের দ্বিগুণ লম্বা করলাম। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে, তাই না? তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হবে? একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে এখানে তামার ইয়াং গুণাঙ্কটা দেওয়া নাই, তামার ইয়াং গুণাঙ্ক আমরা একটু আগে পেয়ে আসছি না, এই যে তামার ইয়াং গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11, ঠিক আছে? এটা হচ্ছে 2 × 10⁻11। আচ্ছা, তাহলে একটু করি আমরা, কত বল প্রয়োজন হবে, তাই না? এখন দেখো তোমার এ দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, 1 সেন্টিমিটার স্কয়ার মানে কত 10⁻4 গেল। তারপরে ওয়াই দেওয়া আছে আমাদেরকে 2 × 10⁻11। একটা জিনিস খেয়াল করো, তার যা ছিল তাকে টেনে তুমি দ্বিগুণ করছো, তাই না? অর্থাৎ ধরো আগে ছিল হচ্ছে 5 মিটার, এটাকে টেনে তুমি এই যে 10 মিটার করে ফেলছো, 10 মিটার, অর্থাৎ তাহলে বাড়াইছো কত মিটার, আরো 5 মিটার বাড়াইছো, তাই না? দ্যাট মিনস তোমার স্মল এল বাই এল কত, এই যে 5 / 5, এটা কিন্তু তখন 1 হবে। ওকে, বিকৃতির পরিবর্তনটা হচ্ছে 1। তাহলে আমি y = আমরা কি জানি, f ডিরেক্টলি কি পীড়ন / বিকৃতি, ঠিক আছে? তাহলে বিকৃতির মান কত তোমার 1, পীড়ন সমান আমরা কি জানি f / a, তাই না? তাহলে f / a ইকুয়াল টু, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা f / a ইকুয়াল টু পাচ্ছি y, দ্যাট মিনস f ইকুয়াল টু পাবো a × y। তাহলে দেখো তোমার a কত দেওয়া আছে 10⁻4, তাহলে 10⁻4 y তো আমরা জানি, যেহেতু তামা বলছে, দেখো তামার জন্য এখানে কিন্তু ইয়াং গুণাঙ্ক দেওয়া নাই, বাট এটা তোমাদেরকে মনে রাখতে হবে 2 × 10⁻11, তাহলে 2 × 10⁻11, তাহলে এখানে কত পাচ্ছি 2 × 10⁻7 নিউটন। তাহলে অ্যান্সার দেখো 2 × 10⁻7 কোথায় আছে, এই যে আমাদের ঘ নাম্বারে আছে। ওকে, ওকে, পরের প্রশ্ন আসো, পৃষ্ঠ শক্তির একক কি? পৃষ্ঠ শক্তি হচ্ছে W, তাই না? পৃষ্ঠ শক্তিকে আমরা W না। এখন একটা জিনিস এখানে তোমাদের মনে হতে পারে স্যার শক্তি আছে, তাহলে শক্তির একক তো আমরা জানি জুল, তাই না? হ্যাঁ, শক্তির একক হচ্ছে জুল, বাট একটা জিনিস যদি তোমরা একটু খেয়াল করো, মনে করো শক্তির একক জুল, কিন্তু এটা বলছে হচ্ছে পৃষ্ঠ শক্তি। এখন আমরা একটু আগে একটা জিনিস পড়ে আসলাম না, এই যে দেখো পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি একই জিনিস বললাম না, E = T। হ্যাঁ, তাহলে যদি বলি এখান থেকে পৃষ্ঠ শক্তি E যে কথা, T হচ্ছে আমার একই কথা, আবার T সমান আমরা কি জানি F / L, তাহলে এই F একক কি নিউটন, / L এর একক কি মিটার, তাহলে কি পাচ্ছে এখান থেকে নিউটন পার মিটার। তাহলে দেখো নিউটন পার মিটার তোমার কোন অপশনে আছে, এই যে ডি নাম্বার অপশনে আছে। সো বি কেয়ারফুল। 15 দেখো, ডি ব্যাস এল দৈর্ঘ্যের একটি তার এক প্রান্তে বেঁধে এক প্রান্তে দৃঢ়ভাবে আটকে আছে, তারটির নিচের প্রান্তে একটি ভর ঝুলানো হলে দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি পেল, x হচ্ছে L এর অর্ধেক। ওকে, y দেওয়া আছে 2 × 10⁻11, আমাকে পীড়ন বের করতে বললো।
আচ্ছা, এখন দেখো আমরা নর্মালি কি জানি, y ইজ ইকুয়াল টু হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, খুবই কমন একটা ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পীড়ন সমান y ইন্টু বিকৃতি, y ইন্টু বিকৃতি। দেখো y কত দেওয়া আছে আমার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাল্টিপ্লাইড বাই বিকৃতি। বিকৃতি খেয়াল করো, তোমার এল দৈর্ঘ্যের তার ছিল আমার কাছে, ওকে আমি এক প্রান্তে বেঁধে দিলাম, তারটির নিচে প্রান্তে একটি ভর ঝুলালে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি পেল। দেখো এক্সটা হচ্ছে তোমার বৃদ্ধি, দ্যাট মিনস অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে যে স্মল এল, যে বৃদ্ধিটা। তাহলে বিকৃতির সময় আমরা কি জানি, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে যদি আমি ছোট্ট করে ক্যালকুলেশনটা করি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু স্মল এল হচ্ছে এক্স, ওকে। এখন বললো এক্স হচ্ছে এল এর অর্ধেক, তাহলে এক্স যদি এল এর অর্ধেক হয় আমি লিখতে পারি না এল ডিভাইডেড বাই 2, আর এটাও এল, এল এল চলে গেল, তাহলে থাকবে কত, 10 টু দি পাওয়ার 11। তাহলে দেখো 10 টু দি পাওয়ার 11 কোথায় আছে তোমার, একটা অপশনে আছে, সি নাম্বার অপশন। আই হোপ ক্লিয়ার কোয়েশ্চেনটা, হ্যাঁ একটু বড় কথাটা, বাট কোয়েশ্চেন ইজি। ওকে, 16 নাম্বারটা দেখো, চিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যকার লেখচিত্র ও এ কিসের ঢাল নির্দেশ করে, এই যে ও এ, এটা কি সেটা, তুমি দেখো পীড়ন এবং বিকৃতি, ঢাল সমান আমরা কি জানি, ঢাল হচ্ছে আমাদের y বাই এক্স, তাই না, y বাই এক্স। তোমার y কত এখানে পীড়ন, যদি এত কিছু না বুঝো এক্স কত বিকৃতি, তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি তোমরা কি জানো, এটা সমান y, তাই না, ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক কোথায় আছে, যে বি নাম্বার অপশন আছে, একেবারে ইজি ক্যালকুলেশন। তোমার এই যে গ্রাফ অনেক কঠিনভাবে গ্রাফ দেওয়া আছে, তুমি যদি দেখে না বুঝতে পারো সেটা তুমি চিন্তা করো, y করবার তোমার পীড়ন, এক্স করবার বিকৃতি, তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান কি, ইয়ং গুণাঙ্ক y, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, 17 নম্বর দেখো, পানির উপরিতল হতে 0.5 মিটার লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে তারের ওজন সহ সর্বাধিক এই পরিমাণ বল প্রয়োগ করতে হয়। এটা আমার এফ দেওয়া আছে এবং তারের দৈর্ঘ্য দেওয়া আছে এল, ঠিক আছে। পানির পৃষ্ঠটান কত, তাহলে ঠিক ওটা আমরা কি জানি, সিম্পল এফ ডিভাইডেড বাই এল। এফ কত দেওয়া আছে আমার, 72.8 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই এল কত দেওয়া আছে 0.5, হ্যাঁ তাহলে 0.5। এখন একটা জিনিস খেয়াল করো, একটা আনুভূমিক তারকে টেনে তুলতে কি পরিমাণ বলের প্রয়োজন হবে, এই এফটা আমাকে এই পরিমাণ বলের প্রয়োজন হয়, আমাকে পানির পৃষ্ঠটান টি বের করতে বললো। আচ্ছা, একটা আনুভূমিক তার যদি আমরা নিই, হ্যাঁ এই হচ্ছে আমার তার বা একটা সুই, যেটাই তুমি চিন্তা করো তার বা সুই, এর কিন্তু এক পৃষ্ঠ উপরে আরেক পৃষ্ঠ নিচে, তাই না, হ্যাঁ অর্থাৎ তার পৃষ্ঠ কিন্তু দুইটা পৃষ্ঠ ওর। তাহলে আমি যদি বলি জাস্ট একটা এল ক্যালকুলেশন করছি, তাই না, তাহলে এটা কিন্তু এল না, এটা কিন্তু এখন 2L। তাহলে এখানে কত পাবো, একটা মাল্টিপ্লাইড বাই 2, তাহলে 2 আর 0.5 চলে যাবে, থাকবে কত 72.8 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে দেখো 72.8 ইন্টু 10 ইনভার্স 3 কোথায় আছে, বি নাম্বার অপশন আছে। এবং আরো কয়েকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ধরো তোমাকে বলে একটা বৃত্তাকার তার, হ্যাঁ বৃত্তাকার তার, তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রে তুমি এল কি বসাবা, সেই বৃত্তাকার তারের ক্ষেত্রে তোমার এল হবে টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ওর পরিধি, তাহলে বৃত্তের পরিধি কত 2πr, ওকে মাথা থাকবে। এরপর মনে করো তোমাকে একটা আয়তক্ষেত্র বললো, হ্যাঁ একেবারে আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে তার প্রস্থ, সেক্ষেত্রে তোমার টি হবে এফ ডিভাইডেড বাই ওর পরিসীমা কত 2 ইন্টু এ প্লাস বি। এগুলো আশা করি তোমরা জানো, জাস্ট একটু জেনে রাখো বিষয়গুলো কীভাবে হয়। ওকে, 18 নম্বর দেখো, 50 মিটার উঁচু থেকে পড়ন্ত দুটি শিলাখণ্ডের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, শিলাখণ্ড দুটির অন্তবেগের অনুপাত কত, এই ব্যাসার্ধ এবং অন্তবেগের সাথে আগে তোমাকে রিলেশনটা জানতে হবে। আমরা সবাই জানি অন্তবেগ ভি ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা, এখানে ইটা ইন্টু জি, অনেক বড় একটা ফর্মুলা, বাট আমি বলি এত কিছু তুমি এই বড় মুখস্থ করার দরকার নেই তোমার ফর্মুলা, তুমি জাস্ট একটা জিনিস জেনে রাখবা, ভি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আর স্কোয়ার, ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ইটা, এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। ওকে, তাহলে এই প্রশ্ন আমাদেরকে দেখো, ব্যাসার্ধের অনুপাত বলছে 1:2, তাহলে অন্তবেগের অনুপাত কত, তাহলে ব্যাসার্ধের সাথে অন্তবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমি যদি বলি এখানে R1:R2 যদি আমার 1:2 হয়, তাহলে তোমরাই বলো V1:V2 কত হবে 1:4, তাহলে 1:4 কোন অপশন আছে তোমার, দেখো এই যে ডি নাম্বার অপশনে আছে। ওকে, 19 নাম্বার, কোন অবস্থায় অনুসমূহের মধ্যে আন্তঃনামিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়, একেবারে সবচেয়ে বেশি থাকে কখন, অর্থাৎ আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে কঠিন অবস্থায়, এরপরে তরল অবস্থায়, এরপরে সবচেয়ে কম থাকে বায়বীয় অবস্থায়। তাহলে দেখো বায়বীয় অবস্থা কোনটা আছে, ডি নাম্বার অপশন। এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, জানো। নিচের কোন ঘনত্বের তরল কাঁচ নলে ডুবালে, আচ্ছা 21 নাম্বারটা দেখো, ইয়ং এর গুণাঙ্ক নিচের কোনটি, ওয়াই। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই হচ্ছে কার জন্য, মাথা রাখবা, আমি শুরুতেই তোমাদেরকে বলছি
ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে হিসাব করা হয়। তাহলে আমরা y ইকুয়াল টু কি জানবো? y ইকুয়াল টু হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। বাট এগুলো কাদের জন্য? এগুলো সবগুলো হচ্ছে দৈর্ঘ্যের জন্য। তাহলে দেখো তোমার দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি কোথায় আছে? এটা তো হবে না, এই যেটা বি নাম্বার অপশনটা। ওকে, এটা হচ্ছে আয়তন গুণক, এটাকে বি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। আর এটা হচ্ছে এটাও একই অপশন, এটাকে আমরা নর্মালি হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করি। মাথা রাখবা এগুলো এক একটা। ওকে, গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক, অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ইটা। ইটা গ্যাসের সাথে মানে নর্মালি দুই ধরনের বস্তুর ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে, তরল, গ্যাস, কঠিন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে স্পেসিফিক্যালি যে জিনিসটা হচ্ছে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক, ইটাটা তাপমাত্রার সাথে নর্মাল সেন্সে ইটা ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার আকারে থাকে, টি স্কয়ার বলতেছে রুট টি আকারে থাকে, বর্গমূলের সমানুপাতিক আকারে থাকে। অর্থাৎ এটার মানে হচ্ছে টেম্পারেচার যদি তুমি বাড়াও গ্যাসের ক্ষেত্রে, এটা দেখো এই জিনিসটা তুমি যদি মুখস্থ না করে বুঝতে পারবা কিভাবে তোমাকে বলতেছে, খেয়াল করো। নর্মাল সেন্সে ওরা সমানুপাতিক রেঞ্জে থাকে। সমানুপাতিক রেঞ্জে কেন থাকে? সমানুপাতিক রেঞ্জে থাকার কারণটাই হচ্ছে বায়বীয় পদার্থে যদি তুমি টেম্পারেচার যদি বাড়াতে থাকো, অণুগুলো ছুটাছুটি বেড়ে যায়। যখনই ছুটাছুটি বেড়ে যায় এবং এরা একে অপরের সাথে সংঘর্ষের ফলে এদের মুভমেন্টটা আরো কমে যায়। এখন মুভমেন্ট কমে যাওয়া মানে কি? বাধা বেশি। তো আমি তো শুরুতে তোমাদেরকে বলছি তরল বা বায়ু পদার্থের জন্য বাধাকে আমরা কি বলি? সান্দ্রতা বলি। কঠিন পদার্থের জন্য সেটাকে আমরা ঘর্ষণ বলি। তাহলে সিমিলার, যদি এখানে অনুপরমাণুগুলো যদি ছোটাছুটি বেশি করে, তারা যদি একে অপরের সাথে ধাক্কার কারণে যদি মুভমেন্ট কমে যায়, দ্যাট মিনস বাধাটা বেড়ে গেল না। তো বাধা বেড়ে যাওয়া মানে কি? সান্দ্রতা বেড়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারি বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক রিলেশন তারা মেনটেন করে। ওকে, 23 নাম্বার দেখো, কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক বৃদ্ধি করতে কৃত কাজকে কি বলা হয়? এই যে ক্ষেত্রফল যদি একক বৃদ্ধি করে আমরা কৃত কাজ ইকুয়াল আমরা কি জানি? W ডিভাইডেড বাই ডেল এ, অর্থাৎ পৃষ্ঠ শক্তি। আমি একেবারে লিখে দিচ্ছি তোমাদেরকে এখানে, পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু W বাই এ। এবং আমরা এটাও জানি ইকুয়াল টু হচ্ছে টি, অর্থাৎ টি হচ্ছে এখানে পৃষ্ঠ টান। পৃষ্ঠ শক্তির যে কথা, পৃষ্ঠ টান হচ্ছে একই কথা। তাহলে আমাদেরকে প্রশ্ন কি বলছে দেখো, কোন তরলের পৃষ্ঠের একক ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃত কাজকে কি বলা হয়? এই কৃত কাজ ডাব্লিউটাই তো ই, তাই না? আর ই যে কথা, টি একই কথা, পৃষ্ঠটান। তাহলে অ্যান্সার কি? পৃষ্ঠটান। দেখো এখানে যদি তোমার পৃষ্ঠ শক্তি থাকতো অপশন, ধরো এখানে একটা আছে যে পৃষ্ঠ শক্তি। হ্যাঁ, আমি বললাম যে এখানে একটা পৃষ্ঠ শক্তি অপশন আছে, তোমাকে অবভিয়াসলি তোমাকে ক দাগাইতে হবে। তুমি কিন্তু এক্ষেত্রে ডি দাগাইতে পারবে না, সো মাথা রাখবা। 24 নাম্বার, চিত্রে বিকৃতি বনাম পীড়ন থেকে হলো ও এ বি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে আমাকে জিজ্ঞেস করছে, তাই না? তো ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ইন্টু নর্মাল সেন্স। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা। তাহলে তুমি দেখো তো এখানে হাফ ইন্টু তোমার ভূমি কি আছে? এখানে বিকৃতি। আর উচ্চতা কি আছে? এই যে উচ্চতা বরাবর কি আছে? পীড়ন। তাহলে পীড়ন। তাহলে হাফ ইন্টু বিকৃতি ইন্টু পীড়ন সমান আমরা কি জানি? একক আয়তনে বিভব শক্তি, অর্থাৎ সরি সর্বমোট কৃত কাজ সমান আমরা ডাব্লিউ সমান জানি না, এটা ডাব্লিউ সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবং এটার ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে হাফ অফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তাহলে সর্বমোট কৃত কাজ, ডাইরেক্ট মনে রাখতে পারো সূত্রটা। এটা একটা সূত্র, এই সূত্র তো আমরা জানি নর্মালি, আর এটা গ্রাফ থেকে চলে আসতেছে। ওকে, 25 দেখো, হুকের সূত্র নির্ণয় করতে। হুকের সূত্র কি ছিল? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। পীড়ন বিকৃতির সমানুপাতিক। দেখো তো কোন অপশন আছে পীড়ন বিকৃতির সমানুপাতিক? এটা তো ব্যস্তানুপাতিক হবে না, পীড়ন বিকৃতির সমানুপাতিক এই যে বি নাম্বার অপশনে। ওকে, বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্যে দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম ব্যাগের রিলেশন কি হবে? দেখো অন্তবেগ জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, বা প্রান্তবেগ কি? প্রান্তবেগ কিন্তু ফিক্সড, এটাকে বলা হয় সমবেগ। সমবেগ যে কথা, প্রান্তবেগ মোটামুটি একই কথা। তাহলে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, ও একটা ব্যাগ নিয়ে পড়ে, কিন্তু একটা সময় ও কিন্তু অন্তবেগ ধারণ করে। অন্তবেগ ধারণ করে বলতে ওর ব্যাগের কোনো পরিবর্তন, ও সমবেগে পড়তে থাকে। তাহলে যদি মনে করো যে আমি যদি ব্যাগ বনাম দূরত্ব লেখচিত্রটা আঁকি, এখানে হচ্ছে আমার ব্যাগ ভি, এখানে হচ্ছে আমার দূরত্ব এল। এই লেখচিত্র যদি ড্র করে দেখো, তোমার ব্যাগ বাড়ার সাথে সাথে দূরত্ব বাড়তে থাকবে, এটা সত্য কথা। বাট একটা সময় গিয়েও কিন্তু অন্তবেগ লাভ করবে, অর্থাৎ প্রান্তবেগ এসে পড়তে থাকবে। আর প্রান্তবেগ কি? সমবেগ। এক্ষেত্রে কিন্তু ব্যাগ চেঞ্জ হবে না। তাহলে অর্থাৎ
প্রথমে ঠিক থাকবে, একটা সময় পেয়ে ও সমবেগে চলে যাবে। এই যে দেখো সমবেগ, এখানে ফিক্সড হয়ে যাবে ব্যাগে। ব্যাগ যখন একটা মানে ফিক্সড হয়ে যাচ্ছে, সমবেগ বলি না তাকে আমরা, তাহলে আমরা আনসার পাচ্ছি কোনটা? সি নাম্বার অপশনটা। আশা করি বুঝতে পারছো। প্রান্ত বেগ সান্দ্রতা গুণাঙ্কের এই যে ভি সান্দ্রতা গুণাঙ্কের সাথে কিভাবে সম্পর্ক, আমি তোমাদেরকে দুটো রিলেশন মনে রাখতে বলছি। বি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, বি ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই ইটা। তাহলে দেখো সান্দ্রতা গুণাঙ্কের সাথে কিভাবে সম্পর্ক? ব্যস্তানুপাতিক, এই যে ব্যস্তানুপাতিক রিলেশন। নিচের কোনটি স্টোকসের সূত্র? স্টোকসের সূত্র আমরা কি জানি? F ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি। তাহলে দেখো এখানে কোনটা আছে? পাই আর ইটা ভি সব দেওয়া আছে, 6 দেওয়া আছে, বাট দেখো এই যে আমার ধ্রুবকটা তো দেওয়ার দরকার নাই, যেহেতু আমি সমানুপাতিক চিহ্ন দিয়েছি, তাহলে এটা হচ্ছে না। এটা দেখো এখানে একটা ধ্রুবক দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে না। এখানে দেখো কোনো ধ্রুবক দিই নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমার, যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক দিব, সেই ধ্রুবকটা কত? সেই ধ্রুবকটা হচ্ছে 6 পাই আর ইটা বি, দ্যাটস ইট, সি নাম্বার অপশন। ওকে, 29 দেখো কোনটার ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান? একেবারে তোমাদের প্রশ্ন মানে ইজি প্রশ্নগুলো দেখো। সোডিয়াম এবং ক্লোরিন এগুলো হচ্ছে আয়নিক বন্ধন, তাই না? সিলিকন ধাতব বন্ধন, তামার পরমাণু এটা একটা ধাতব বন্ধন, এবং অক্সিজেনের মধ্যে বন্ধনই একমাত্র ভ্যান্ডার ওয়ালস বন্ধন, অর্থাৎ খুবই দুর্বল বন্ধনটা বিদ্যমান। সান্দ্রতা সহক ইটা এর মাত্রা কত? দেখো F ইকুয়াল টু আমরা কি জানি? F ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 পাই আর ইটা ভি। আমি এখান থেকে ইটার মাত্রা বের করে ফেলতে পারবো না? এটা ইকুয়াল টু কি পাচ্ছি? F ডিভাইডেড বাই আর ইন্টু ভি। এই যে 6 পাই এগুলো নিলাম না, কারণ এর মাত্রা একক কোনো কিছু তো নেই, ধ্রুবক যেহেতু। তাহলে বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে আমাদের MLT ইনভার্স 2। ব্যাসার্ধের মাত্রা কত? L। ব্যাগের মাত্রা কত? LT ইনভার্স 1। দেখো L কেটে দাও, এখানে কত পাচ্ছি আমি? ML ইনভার্স 1 T ইনভার্স 1। দেখো ML ইনভার্স 1 T ইনভার্স 1 কোথায় আছে? এই যে সি নাম্বার অপশনে দেওয়া আছে। অনেক এই ফিজিক্স বই আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিলে অনেক, বিশেষত ফার্স্ট পেপারে বেশি, অনেক একক, অনেক মাত্রা, এতগুলো তুমি মাথায় রেখে তোমাদের এটা তো আনলিমিটেড গিগাবাইট না যে সব কিছু ঢুকাইতে থাকবা, শুধু বিষয়টা এরকম না। তাহলে এটা কিন্তু বের করতে আমার খুব একটা টাইম লাগছে, আমার খুব একটা টাইম লাগে না, তোমাদের একই অবস্থা, একই অবস্থা হবে, টাইম লাগবে না যদি প্র্যাকটিসটা করো। প্রভাবগুলোকের ব্যাসার্ধ কত? মনে রাখতে হবে, এটা একদম মুখস্থ পড়া, এটার ব্যাপারে কোনো কথা নাই। প্রভাবগুলোকের ব্যাসার্ধ হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। যেসব তরল কাঁচকে ভেজায় না তাদের, দেখো দুই ধরনের তরল থাকতে পারে। এক, কাঁচকে ভেজানো বলতে কথাগুলো একটু কঠিন লাগতে পারে। ধরো এটা একটা কাঁচ, এটা একটা কাঁচের এখানে তুমি এক ফোঁটা পানি দিছো, এই পানি কিন্তু কাঁচের তরলকে ভেজাতে পারে। আর মনে করেন একটা পারদ দিছো, সে পারদ কিন্তু তরল ভেজাবে না। তাহলে যে তরল কাঁচকে ভেজাবে তার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে সবসময় সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেলটা হবে সবসময় সূক্ষ্মকোণ। আর যে তরল কাঁচকে ভেজাবে না সেটা হবে সবসময় স্থূলকোণ। ওকে, তাহলে দেখো যেসব তরল কাঁচকে ভেজায় না তাদের স্পর্শকোণ অবশ্যই স্থূলকোণ। আর স্থূলকোণ কত? 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রিতে বড় কোন অপশন আছে? এই যে 90 ডিগ্রি এর চেয়ে বড়। 33 দেখো, যখন কিছু ডিটারজেন্ট পানিতে মেশানো হয়, দেখো ডিটারজেন্ট যখন পানিতে মেশায় তখন হচ্ছে আমাদের নর্মালি পৃষ্ঠটানটা টিটা হ্রাস পায়। হ্যাঁ, ডিটারজেন্ট যদি পানিতে মেশানো হয় পৃষ্ঠটান হচ্ছে নর্মাল সেন্সে হ্রাস পায়। হ্যাঁ, আমি এটার এক্সপ্লেনেশন বলতেছি না, জাস্ট মাথা রাখো। পৃষ্ঠটানের একক কি? টি এর একক টি ইকুয়াল টু আমরা কি জানি? F ডিভাইডেড বাই L। F এর একক হচ্ছে নিউটন, বাংলা দিচ্ছে যেন আমি বাংলা লিখতেছি এগুলো নিউটন। আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন পার মিটার কত আছে? দেখো এই যে ক নম্বর অপশনে দেওয়া আছে। 35 দেখো, 1 মিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করতে হলে তারটির ব্যাস কত হ্রাস করতে হবে? সিগমা দেওয়া আছে 0.25। সিগমাটা কি? সিগমা জানি হচ্ছে আমরা পয়সনের অনুপাত। তাহলে এই যে পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু আমরা সবাই জানি, পয়সনের অনুপাত সিগমা সমান আমরা জানি হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। সবাই জানো ফর্মুলাটা। পার্শ্ব বিকৃতি হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এখান থেকে আমরা পাই স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল। ওকে, তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে? তারটির ব্যাস কতটুকু হ্রাস পায়, অর্থাৎ যে স্মল ডিটা বের করতে বলছে, তাই না? তাহলে এটা এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দাও। তাহলে স্মল ডি ইকুয়াল টু পাচ্ছি আমরা এখান থেকে সিগমা ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সিগমা কত দেওয়া আছে আমাদের? 0.25। 0.25 মানে কত? 1/4 বসালাম, ইন্টু ক্যাপিটাল ডি কত দেওয়া আছে? 1 মিটার, তাহলে 1 ইন্টু স্মল এল কত দেওয়া আছে? 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মানে কত?
স্মল এল দেওয়া আছে 0.05 সরি 0.05 সেন্টিমিটার, তাহলে এখানে কত পাবো? এখানে 0.05 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, বা লিখতে পারে এটাকে 5 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে লিখতে হবে এখানে 5 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল কত দেওয়া আছে আমাদেরকে? 1। এটা হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এল হচ্ছে 1 আর ক্যাপিটাল ডি দেওয়া আছে, এটা আমি 1 বসেছি, সরি এটা 1 হবে না, এটা হবে 1 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3। জাস্ট ক্যালকুলেশন যদি করি এখান থেকে আমরা কত পাবো? 5 ইন্টু 10 ইনভার্স, দেখো 10 ইনভার্স 4 আর 10 ইনভার্স 3 কত হবে? 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই 4, তাহলে দেখো 10 ইনভার্স 7 প্রত্যেকটা অপশনে 10 ইনভার্স 7, বাট এগুলো সেন্টিমিটার মিলিমিটার, তাহলে এটা তো হওয়ার সম্ভাবনা নাই 10 ইনভার্স 7, এই দুটা একই জিনিস। বাট আমরা যদি একটু ক্যালকুলেশন করি 1 ডিভাইডেড বাই 4 মানে কত জানি? 0.25, তাহলে 0.25 ইন্টু 5 ইন্টু 10 ইনভার্স 7, এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে পাবা 1.25 ইন্টু 10 ইনভার্স 7, তাহলে 1.25 ইন্টু 10 ইনভার্স 7 করতে আসছে, বি নাম্বার অপশন আছে। খুবই ইজি ম্যাথ, কিন্তু তোমাকে সূত্রটা জানতে হবে, এটা ফরমেশনটা বুঝতে হবে। 36, কোন তারের অসহগ পীড়ন নির্ভর করে তার অসহগ পীড়ন, অর্থাৎ অসহগ পীড়ন মানে আমরা কি জানি নরমালি F ডিভাইডেড বাই A, তাই না? তাহলে এই অসহগ পীড়নটা তোমার কার উপর নির্ভর করতেছে? দেখো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিন্তু ডিপেন্ড করে সে, হ্যাঁ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হলে পীড়নের মান চেঞ্জ হতে পারে, তাহলে আমি বলতে পারি এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 37, দেখো ছোট ছোট তরল বিন্দু গোলাকার আকার ধারণ করার কারণ কি? ছোট ছোট যদি অনেকগুলো বিন্দু যদি, যেমন এটার সবচেয়ে এক্সাম্পল কি জানো? তোমরা যদি দেখো একটা পারদের ফোঁটা আর একটা পারদের ফোঁটা কাছাকাছি রাখছো, তোমার হাতের তালুর উপর যদি একটা পারদের ফোঁটা রাখো আর একটা পারদের ফোঁটা রাখো, কিন্তু একসাথে হয়ে যাবে, দুটা মিলে একটা হয়ে যাবে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে পৃষ্ঠটান বলটা অনেক বেশি, তা কি বুঝছো? অনেক বেশি। অথবা আমি আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে সোজা কথা যদি বলি পৃষ্ঠটান বল বলাটা ঠিক হবে না, দেখো এটাকে আমি একটু ভুল বলতেছি, পৃষ্ঠটান বল বলবো না এটাকে, এটা ভুল, ওয়ান কাইন্ড অফ। এরা গোলাকার আকার ধরার কারণ হচ্ছে তাদের মধ্যে সংশক্তি বলটা অনেক বেশি, সংশক্তি বলটা অনেক বেশি, এটা মাথায় রাখবা। এটা আসলে পৃষ্ঠটান বল হবে না, সংশক্তি বল। সান্দ্র মাধ্যমে কোনো পতনশীল ব্যাসার্ধ আর প্রান্তীয় বেগ ভি এর সাথে আর এর সম্পর্ক কি? আমরা দেখছি ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার এবং ভি ইজ প্রপোর্শনাল টু 1/η। আমি সবসময় লিখতেছি এগুলো, তোমরা একটু দেখো কোথায় আছে ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, দুটাই আছে অপশন, যেটাই হোক এক্সাম দুটো থাকবে না। 39, দেখো একটি তারের দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি পয়সন অনুপাত, তো পয়সন অনুপাত সিগমা সমান কি জানি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি কত আছে? 0.002, এটা দেখো ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। এটাকে কি লেখা যায়? 2 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 3, এটাকে কি লেখা যায়? 2 ইন্টু 10 ইনভার্স 2, 2 কাটো, 10 ইনভার্স 3 থেকে 10 ইনভার্স 3 2 গেলে 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1 মানে কত? 0.1, এই যে 0.1। কোন তরলের মধ্যে নিরাট গোলক বস্তুকে ফেলে দিলে সময়ের সাথে ব্যাগের পরিবর্তন, এই ব্যাগের সাথে আমার সময়ের সাথে পরিবর্তন কি হবে? একটু আগে তোমাদেরকে বলছি বৃষ্টির ফোঁটা পড়তেছে, ওটা অন্তবেগ প্রাপ্ত হয়, ওটা যে কথা। তরলের মধ্যে যদি একটা বস্তু ফেলে দাও, সেটা একটা ব্যাগের শুরুতে চলবে, একটা সময় পরে গিয়ে সে অন্তবেগ লাভ করবে, অর্থাৎ অন্তবেগ কি? ফিক্সড বেগ, অর্থাৎ স্থির একটা বেগ লাভ করবে। তাহলে দেখো এটা তো হচ্ছে না, ও কোনো অন্তবেগ লাভ করে নাই, এটাও না, এক্ষেত্রেও হচ্ছে না। এই দেখো এটা যদি অন্তবেগ লাভ হয়তো এটা এইভাবে যাইতো, দেখো এখানে এই অপশনটা খেয়াল করো, একদম একটা সার্টেন সময় সে একটা ব্যাগে গেছে, এরপর সে অন্তবেগ লাভ করছে, এটা হচ্ছে তার অন্তবেগ বা প্রান্তবেগ বলে অনেকে যেটা বলো। নিচের কোন ইকুয়েশনটি সঠিক? ইউ দ্বারা বোঝা হচ্ছে আমাদেরকে কৃতকাজ, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃতকাজ। আমরা কি জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃতকাজ হচ্ছে y = হাফ y a স্মল l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L, এবং মাত্রা রাখতে পারো হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, একই কথা, একটু আগে বলছে এগুলো। ওকে। 42, যদি স্পর্শকোণ 90 ডিগ্রি আর কম হয় তবে তরলের পৃষ্ঠ কেমন হবে? 90 ডিগ্রি কম মানে কি? স্থূল। তাহলে যদি স্থূল হয় সেক্ষেত্রে তোমার যদি কোনো একটা পদার্থে স্থূলকোণ হয়, ফার্স্ট কথা হচ্ছে মাথা রাখো, স্থূলকোণ হলে তো ও তরল পদার্থ ওই কাঁচকে ভেজাবে না, অর্থাৎ না ভেজালে, এবং তাদের মধ্যে এদের তরলের পৃষ্ঠটা কেমন হবে? তরলের পৃষ্ঠটা হবে অবতল। এবং দেখো আমি লিখে দিচ্ছি 90 ডিগ্রি লেস দেন হলে এটা অবতল, আর যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় এটা থাকে হচ্ছে আমাদের উত্তল। ওকে, এই দুটো জিনিস একটু মাথা রাখো। পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ কি বলে ফেলছে এগুলো? পৃষ্ঠটান হচ্ছে টি = F ডিভাইডেড বাই L, জাস্ট এখান থেকে মাত্রা সমীকরণটা বের করে চলে আসবে। 44, দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার এর সঠিক সংখ্যা।
সঠিক লেখচিত্র কোনটি? দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ স্মল এল আর ভার হচ্ছে এম, তাই না? এর সঠিক লেখচিত্র কোনটি? তাহলে এল এর সাথে এম এর রিলেশনটা তোমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল এ ইন্টু স্মল এল। তাহলে ওয়াই আমি রেখে দিলাম, এফ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি? এম জি ইন্টু ক্যাপিটাল এল এ ইন্টু স্মল এল। দেখো তো এই স্মল এল এর সাথে এম এর সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক না? অর্থাৎ এল ইজ প্রপোর্শনাল টু কি? এম। তাহলে সমানুপাতিক সম্পর্ক মানে কি ধরনের গ্রাফ? মূল বিন্দুগামী গ্রাফ। একেবারে ইজি, জাস্ট ফর্মুলা থেকে এটা বের করে নিয়ে আসো রিলেশনটা কি, দেন গ্রাফটা হয়ে যাবে। ওকে, এটা একটু মনে রাখতে হবে জাস্ট, বাট এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুফ। হ্যাঁ, আমি তোমাদেরকে থিওরিটিক্যালি বুঝাচ্ছি না, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি প্রুফ হয়। এই প্রশ্নটা খেয়াল করো, বৃষ্টির একটি বড় ফোঁটা, একটা বড় একটা ফোঁটা নিলাম, এই যে বড় একটা ফোঁটা মনে করো, এটাকে আমি ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত করলাম। হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত করলাম। তাহলে ওভারঅল ওর যে ক্ষেত্রফল তুমি পাবা A1 আর এটা ধরো A2, এখানে অবশ্যই A2টা A1 এর চেয়ে বড় হবে। অর্থাৎ একটা বড় ফোঁটাকে ভেঙে ছোট ছোট ফোঁটায় পরিণত করলে ওভারঅল যে ক্ষেত্রফলটা পাবা সেটা পূর্বের চেয়ে বেশি হবে। তাহলে আমরা কি বলতে পারবো? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ওকে, এই প্রশ্নটা দেখো, সমান দৈর্ঘ্যের তিনটে তার এ বি সি, এদের পীড়নের মান দেওয়া আছে। পীড়নে কি বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, একটা 5% বৃদ্ধি হলো, একটা 2% আর একটা 1%। এ বি সি তার রিয়াং গুণাঙ্ক। দেখো এটার সাথে তোমার তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি? এফ এল বাই এ ইন্টু স্মল এল। তাহলে এই স্মল এল এর সাথে ওয়াই এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ স্মল এল যার বেশি, সোজা কথায় কি বলবো, এটা যদি ম্যাথও না বুঝো এমনিও বুঝতে পারো, তুমি একটা বস্তুকে তুমি টেনে লম্বা করে ফেলতেছো, এর মানে কি? ওর দৃঢ়তা কম, স্থিতিস্থাপকতা কম তার। আর একটা বস্তুকে টেনে লম্বা করতে পারতেছো না, দ্যাট মিনস ওর স্থিতিস্থাপকতা বেশি, অর্থাৎ তার বিকৃতি কম। তাহলে দেখো সবচেয়ে কম বিকৃতি হচ্ছে কে? এই যে সি, এটাকে আমি সি বললাম। এরপরে কে? বি, এরপর হচ্ছে এ। তাহলে আমি বলতে পারি না আমার সবচেয়ে বেশি ইয়ং গুণাঙ্ক কার? সি এর বেশি, তারপর বি, তারপর এ। তাহলে দেখো কোন অপশন আছে? সি বি এ। আশা করি বুঝতে পারছো। ওকে, পরে দেখো বি তারের বিকৃতি বের করতে বললো। তো বি তারের জন্য আমার কত দেওয়া আছে? তোমার দৈর্ঘ্য বৃদ্ধি কত দেওয়া আছে? বি তারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 2%। তো 2% যেটা, ওটাই তো বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল। তার 2% মানে কত? 0.02। তাহলে 0.02 কোথায় আছে? সি নাম্বার অপশন। ওকে, দেখো 2 মিলিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট, 20 কেজি ভর জোড়ালে 1 মিলিমিটার প্রসারিত হয়। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এল, এটা হচ্ছে আমাদের এরিয়া, এটা হচ্ছে আমাদের ভর, এই পরিমাণ ভর জোড়াইছে। প্রসারিত হইলে হচ্ছে স্মল এল, এটা দেওয়া আছে। তার পীড়ন কত? এখন দেখো এটা কি তার সেটা কিন্তু তোমাকে বলছে, বলে নাই। হ্যাঁ, আর বলা লাগবেও না, কারণ জাস্ট পীড়ন বের করতে বলছে। তাহলে পীড়ন কি জানি আমরা? এফ ডিভাইডেড বাই এ। এফ ইকুয়াল টু কি? এম জি ডিভাইডেড বাই এ। এম দেওয়া আছে কত আমাদের? এম দেওয়া আছে হচ্ছে আমাদের 20। তাহলে এটা বসাও 20। জি আমি হিসাবের জন্য 10 ধরলাম। এ দেওয়া আছে আমার কত? 1 মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা 10 না ধরে 9.8 ধরলাম, যাও। এ দেওয়া আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার স্কোয়ার মানে কত? 10 ইনভার্স 6। তাহলে এখানে কত পাবো? 2 ইন্টু 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তাহলে 9.8 মানে কত? 19.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তাহলে কত পাচ্ছি? 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে দেখো 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কোথায় আছে? এই যে এ নাম্বার অপশনটা দেওয়া আছে। ঠিক আছে, 50 দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা আছে অসহ ভার দেওয়া আছে, অসহ পীড়ন। সেম প্রশ্ন, জাস্ট একটু করবো। অসহ পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আমি লিখে দিচ্ছি এফ ইকুয়াল টু হচ্ছে এম জি। এ দেওয়া আছে হচ্ছে 10 ইনভার্স 6 বা 1 মিলিমিটার স্কোয়ার। বসাও, ক্যালকুলেশন করো, ইজিলি পেয়ে যাবে এটা। হ্যাঁ, এটাতে তোমার পাওয়ার ক্যালকুলেশন করলে হবে। দেখো পাওয়ারগুলো কিন্তু ভিন্ন, সেক্ষেত্রে জাস্ট পাওয়ারটা যদি তুমি ক্যালকুলেশন করতে পারো, ইজিলি তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, পরের প্রশ্নটা দেখো, একটি কৈশিক নলের ব্যাস দেওয়া আছে একে 7.2 ইন্টু 10 ইনভার্স, এটা হচ্ছে ব্যাস 7.2 ইন্টু 10 ইনভার্স 2 নিউটন মিটার পৃষ্ঠটান টি দেওয়া আছে, এবং ঘনত্ব দেওয়া আছে 103। পানিতে ডুবালে কত মিটার উচ্চতায় উঠবে? দেখো এই প্রশ্নটা হচ্ছে নর্মালি তোমার জন্য ক্যালকুলেটর লাগতে পারে, বাট যদি আমি একটু তোমাদেরকে একটু ফর্মুলাটা একটু বলে দিই, টি ইকুয়াল টু হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখানে তোমার আমাকে কি বের করতে বলছে? কত উচ্চতায় উঠবে, এইচটা বের করতে বলছে। তাহলে এইচ ইকুয়াল টু হবে আমার 2t ডিভাইডেড বাই আর রো জি। জাস্ট এখানে বসাও 2 ইন্টু টি দেওয়া আছে আমাদের 7.2 ইন্টু 10 ইনভার্স 3
আর দেওয়া আছে দেখো ব্যাসার্ধ, ব্যাস বলছে 0.2, তাহলে আমার তো লাগবে ব্যাসার্ধ, তাই না? তাহলে ব্যাস যদি 0.2 হয়, ব্যাসার্ধ কত 0.1, তাহলে 0.1 × 10⁻³ এটা মিলিমিটার লিখলে 10⁻³ বা এটাকে লিখতে পারি 10⁻⁴, তাহলে লিখলাম 10⁻⁴। ঘনত্ব কত বলছে আমাদের? ঘনত্ব বলছে 103 ইন্টু জি কত জানি আমরা? জি জানি হচ্ছে 9.8। এটা তুমি হয়তো হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে না, বাট এতটুকু তোমার জেনে রাখাটা অতীব জরুরি যে তুমি এতটুকু আসতে পারো। ওকে, 52 দেখো এসআই পদ্ধতি পীড়নের একক কি? পীড়ন হচ্ছে F ডিভাইডেড বাই A, তাহলে F এর একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কয়ার, দ্যাট মিন্স নিউটন মিটার ইনভার্স 2, এ নাম্বার অপশনটা। 53 দেখো স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোন তত্ত্বটি সঠিক নয়? এটা একটা মেডিকেল প্রশ্ন। কোন তত্ত্বটি সঠিক নয়? y = আমরা কি জানি FL/AL, এটা সঠিক। আমাকে সঠিক নয় বলছে, এই প্রশ্নগুলো একটু এরকম ঘুরে ফেরে দেয়। আবার পরেরটা দেখি mg × l, এই F = কি লিখতে পারি আমরা? mg লিখতে পারি না, ইন্টু l, আবার a সমান কি লিখতে পারি? πr², এটাও সঠিক। পরেরটা দেখি এই y এর মাত্রা দিছে, আরেকটা এদিকে মাত্রা দিছে, তাহলে y এর মাত্রা আমি যদি বের করি এখান থেকে, হ্যাঁ, y সমান আমরা কি জানি? পীড়ন বাই বিকৃতি, তাই না? তাহলে বিকৃতি তো কোনো মাত্রা নেই, তাহলে এটা আমি বাদ দিলাম। পীড়নের মাত্রা যা, y এর মাত্রা কি? তাহলে পীড়নের মাত্রা কত? এই যে বলের একক হচ্ছে, বলের মাত্রা হচ্ছে mL/T⁻², এর মাত্রা হচ্ছে L², তাহলে এখান থেকে পাচ্ছি mL⁻1 T⁻², তাহলে mL⁻1 T⁻² কোথায় আছে? এই যে সঠিক নয় বলছে, তাহলে এটাও সঠিক। সঠিক নয় কোনটা? এই যে ডি নাম্বার সঠিক না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই টাইপের প্রশ্নগুলি মেডিকেলেতে কোনটা সঠিক নয়, কোনটা মিথ্যা নয়। ওকে, 54 দেখো সান্দ্রতা গুণাঙ্কের উপর তাপমাত্রা এবং চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটাও সেম কথা, কোনটি সঠিক নয়। তাহলে আমরা কোনটি সঠিক নয় বলতে কোনটি ভুল ওটা বের করবো আর কি। সান্দ্রতা গুণাঙ্কের উপর তাপমাত্রা প্রভাবের ক্ষেত্রে, তাহলে তরল পদার্থের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধির সাথে এই প্রশ্নটা একটু বড়, বাট এই টপিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তরল পদার্থের ক্ষেত্রে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, সান্দ্রতা দ্রুত হ্রাস পায়, এটা সঠিক, এটা কিন্তু সঠিক। তাহলে এটা গেল। গ্যাসের সান্দ্রতা গ্যাস গুণাঙ্কের গড় বেগের সমানুপাতিক, তাহলে আমরা কি দেখছিলাম একটু আগে? আমরা একটু আগে হচ্ছে এটা দেখাইছিলাম যে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা হচ্ছে গ্যাস অনুসমূহের গড় বেগের সমানুপাতিক, এটাও সঠিক। সি নাম্বার দেখো গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক চাপের উপর নির্ভরশীল না, স্যার এটা কখনোই সঠিক না। গ্যাসের উপর চাপের সান্দ্রতার কোনো প্রভাব নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সঠিক না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। 55 আসো, দুটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের দৈর্ঘ্য এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, তাদের কোনটি? প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ভিন্ন, ইয়ং গুণাঙ্ক একই, তাহলে তাদের তার দুটির ক্ষেত্রে কয়টা অপশন দিল? যে ভিন্ন দৈর্ঘ্যের, ভিন্ন উপাদানের, একই উপাদানের। দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি সেম হয় কোন তারের, এর অর্থ হচ্ছে হয় তুমি তারটাকে কেটে ফেলছো, ছোট করছো, বড় করছো, বাট ওর স্থিতিস্থাপক গুণাঙ্কের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ উপাদানটা একই থাকবে। এবং এটাও জেনে রাখো এর সাথে স্থিতিস্থাপক গুণাঙ্ক কখনো চেঞ্জ করতে পারবা না, বাট চেঞ্জ করতে পারবা যদি দুইটা জিনিস চেঞ্জ করো। এক, হয় উপাদান চেঞ্জ করে দাও, আর নয়তো তাপমাত্রা চেঞ্জ করো। এই দুইটা যদি একটা প্যারামিটার চেঞ্জ করো, ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে, আর নয়তো চেঞ্জ হবে না। ওকে, পানির পৃষ্ঠটান, তো পৃষ্ঠটান যে কথা, পৃষ্ঠ শক্তি কি কথা? পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করি, পৃষ্ঠ শক্তি ই, তাহলে 0.06। দেখো 0.06 কোথায় আছে? ডি নাম্বার অপশন। যে কোন ধর্মের কারণে পানি গোলাকৃত হয়? কোন ধর্মের কারণে পানি গোলাকৃত হয়? পৃষ্ঠটানের কারণে পানি গোলাকৃতির হয়। তাহলে পৃষ্ঠটান কি? এই যে তলটান যে কথা, এটা পৃষ্ঠটানের কি কথা? ওকে, ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আর ব্যাসার্ধের একটি গোলাকার বল ভি প্রান্তিক বেগে পড়লে সান্দ্রতা বল এফ, তাহলে সান্দ্র বল এফ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 পাই আর ইটা ভি। তাহলে দেখো এফ এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ওকে, এবং এফ এর সাথে ভি এর সম্পর্কটাও হচ্ছে আমাদের সমানুপাতিক, আবার এফ এর সাথে ইটার সম্পর্কটাও হচ্ছে সমানুপাতিক। তাহলে অপশনগুলো মিলাও একটা একটা। এফ ইজ প্রপোর্শনাল টু আর, এফ ইজ প্রপোর্শনাল টু 1/b, সঠিক না। এফ ইজ প্রপোর্শনাল টু আর, এফ ইজ প্রপোর্শনাল টু বি, সঠিক। দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির কোন লেখচিত্র সঠিক? দৈর্ঘ্য বিকৃতি আমরা কি জানি? দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাতটা কি? সিগমা। এই সিগমা কিন্তু ফিক্স থাকে, পয়সন অনুপাত। তাহলে ওদের মধ্যে দৈর্ঘ্য বিকৃতি দুইটা রাশি যদি কখনো ভাগ অবস্থায় থাকে, মাত্রা বুঝে নাও, দুইটা রাশি যদি কোনো ভাগ অবস্থা থাকে তারা পরস্পর সমানুপাতিক সম্পর্ক। তাহলে সিগমা সমান আমরা জানি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এরা ডিভাইড আকার আছে, দ্যাট মিন্স তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আর সমানুপাতিক সম্পর্ক হলে কার্ভ কি ধরনের? মূলবিন্দুগামী সরল রেখা।
60 দেখো কোন তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, এতে তারের অসহ বার। আচ্ছা কেটে তুমি 2 টুকরা করে ফেলছো, কাটছো ঠিকই, উপাদান চেঞ্জ করছো, করো নাই, দ্যাট মিনস তারা যে পরিমাণ লোড আগে নিতে পারতো এখনো সেম পরিমাণ লোড নিতে পারবে, অর্থাৎ তাদের অসহ বারটা আগে যা ছিল এখনো সেম থাকবে, পূর্বের সমান। ওকে, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন। 1 মিটার লম্বা এত মিলিমিটার ব্যাসের তারকে বল প্রয়োগ করে 0.025 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, ব্যাস কত হ্রাস পাবে, স্মল ডিটা কত? তাহলে সিগমা ইকুয়াল আমরা কি জানি, সিগমা ইকুয়াল হচ্ছে আমরা জানি হচ্ছে স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল। জাস্ট ভ্যালুগুলো বসাও, ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো, আমি আর করলাম না এটা। 62 দেখো বিসি হচ্ছে সংকট ব্যাগ যে কথা, প্রান্ত ব্যাগ, অন্ত ব্যাগ, এগুলো কি? এটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্গ, আর রো তরলের ঘনতা, আর হচ্ছে ব্যাসার্ধ, নিচের কোন গ্রাফটি সঠিক? আমাকে বিসি ভার্সেস রো এর গ্রাফ দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা কি জানি, বিসি আর রো, এই ভি অন্তবেগ, ভি ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। তাহলে এই গ্রাফটা সঠিক না? দেখো ভি এর সাথে রো কিন্তু মাইনাস সিগমা আছে, কিন্তু তাহলে এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক আমি পাচ্ছি না এখানে। আবার দেখো ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, তাহলে বর্গের সমানুপাতিক গ্রাফ কিরকম হয়? বর্গের সমানুপাতিক গ্রাফ তো হয় হচ্ছে এরকম, কিন্তু এখানে কিরকম আছে? নাই। এরপর বলছে ভিসি আর এখানে 1/r, হ্যাঁ এটাও সঠিক না, গেল। এরপর দেখো বিসি এবং রো, এটাও সঠিক না, কিন্তু দেখো বিসি আর ইটা, ভি এবং ইটার মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এখানে 1/ইটা বসাই আর এখানে ভি বসাই, মূল বিন্দুগামী সরলরেখা পাবো না? তাহলে কোনটা সঠিক? ডি নাম্বারটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পারছো। কোন রাশিটি মাত্রাবিহীন, মাত্রা একক কোনোটাই নেই, এটা হচ্ছে বিকৃতির। এবং আরেকটা আছে পয়সনের অনুপাত, তারও কিছু নেই। 1 মিটার দীর্ঘ একটি তারে এত নিউটন বল প্রয়োগ করাই, এত নিউটন পার মিটার বল প্রয়োগ করছে, এটা এফ ডিভাইডেড বাই এ দেওয়া আছে, তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল এল দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি, এই যে পীড়ন বাই বিকৃতি, তাহলে পীড়নের মানে তো দেওয়া আছে ডিরেক্ট 105, বিকৃতি কত? স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল কত হয়েছে 0.001, এটাকে কি লেখা যায়? tan ইনভার্স 3, তাহলে tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 1 না দেওয়াই কি কথা? তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা? আচ্ছা সরি, এটা হবে আসলে 10⁵ হবে, এটা 105 না, এটা 10⁵। তাহলে আমি বসলাম এখানে 10⁵, তাহলে এখানে পাচ্ছি 10⁵ আর প্লাস 10⁵ কত হয়? 10⁵8। 10⁵8 কোথায় আছে তোমার? ডি নাম্বার অপশনে দেওয়া আছে। আয়তঙ্গনাঙ্কের অন্য নাম কি? আয়তঙ্গনাঙ্কের অন্য নাম হচ্ছে অসংনম্যতা, কারণ আমরা একটু আগে পড়ছি সংনম্যতা হচ্ছে আয়তঙ্গনাঙ্কের বিপরীত রাশি, তাহলে আমরা বলতে পারি না আয়তঙ্গনাঙ্ক হচ্ছে অসংনম্যতা। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ইসাক স্যারের বইয়ের প্রশ্নগুলো। আমরা একটু সাজান তপন স্যারের প্রশ্নগুলো একটু দেখবো, এবং এগুলো মোর দেন ইজি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন এখানে রিপিট হবে। ওকে, আমরা ডক্টর সাজান তপন স্যারের কোয়েশ্চেনগুলো একটু দেখি। এখানে অনেকগুলো কোয়েশ্চেন রিপিট হবে এবং এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। ওকে, পদার্থের আন্তঃনাবিক বলের বেলায় নিচের কোন উক্তিটি সঠিক? কোন উক্তিটি সঠিক? সঠিকগুলো উক্তিগুলো একটু দেখো। অণুগুলোর মধ্যকার দূরত্ব আর এর পরিবর্তনের সাথে আন্তঃনাবিক বলের পরিবর্তন ঘটে। আন্তঃনাবিক বলের অণুগুলোর মধ্যকার দূরত্বের পরিবর্তনের সাথে সাথে আন্তঃনাবিক দূরত্ব বলের পরিবর্তন ঘটে। পরেরটা দেখো, আর যত বৃদ্ধি পায় আন্তঃনাবিক বল তত আকর্ষণধর্মী হয়। কখনোই সত্য না। আর ডিস্টেন্সটা যত বাড়বে এই আন্তঃনাবিক আকর্ষণ বলটা তোমার তত কমবে, তাহলে এটা সঠিক না। পরেরটা দেখো, আর যত হ্রাস পায় আন্তঃনাবিক বল তত বিকর্ষণধর্মী হয়, সেটাও সত্য না, কারণ আর যত কমবে এটা তত আকর্ষণধর্মী হবে। তারপর দেখো, উপরের সব উক্তিটি সঠিক। আচ্ছা আচ্ছা, অপশনগুলো আর একটু ভালো করে আমরা খেয়াল করি, যদি তোমাদেরকে একটু আরেকটু খেয়াল করো ভালো করে। অণুগুলোর মধ্যকার দূরত্ব আর এর পরিবর্তনের সাথে আন্তঃনাবিক বলের পরিবর্তন ঘটে, এটা তো সত্য অবশ্যই। আর তুমি চেঞ্জ করো, আর যদি বাড়ে, সোজা কথায় আর যদি বাড়ে, আন্তঃনাবিক দূরত্ব যদি বাড়ে আকর্ষণ কমবে, অর্থাৎ আকর্ষণ কমে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা সঠিক। পরেরটা দেখো, আর যত বৃদ্ধি পায় আন্তঃনাবিক বল তত আকর্ষণ তৈরি হয়। হ্যাঁ, এটা সত্য, কারণ হচ্ছে আচ্ছা না, এটা তো সত্য না। দেখো, আর যত বৃদ্ধি পায় আন্তঃনাবিক আকর্ষণ বল তত হ্রাস পায়, এটা কিন্তু সত্য না। এই অপশনগুলোতে একটু ঝামেলা আছে, এই দুটো অপশনে যদি খেয়াল করা দেখবা, আর যত বাড়বে অর্থাৎ দুটো অণুর মধ্যকার ডিস্টেন্স যত বাড়বে তারা কিন্তু কখনো আকর্ষণধর্মী হবে না, ঠিক আছে না? তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে, আকর্ষণটা কমে যাবে, তাই না? তাহলে আমরা এই দুটো অপশন সঠিক বলতে পারতেছি না, আমাদের কিন্তু অপশন সঠিক পাচ্ছে শুধু একটা, অন্তঃঅণুগুলোর মধ্যকার দূরত্ব আর এর পরিবর্তনের সাথে আন্তঃনাবিক বলের পরিবর্তন ঘটে। তাহলে একটু অপশনগুলো একটু পড়বা, পড়ার পরে ডিসিশন নিবা, হুট করে ডিসিশন নেওয়ার দরকার নেই।
2 নম্বরটা দেখো, নিচের কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়? কঠিন পদার্থে আমরা কি জানি অণুগুলো খুব কাছাকাছি থাকে, এটা সত্য। ওকে, পরেরটা দেখো, কঠিন পদার্থের অণুগুলো এদের গড় অবস্থান ঘরে স্পন্দিত হয়। দেখো কঠিন পদার্থের অণুগুলো কিন্তু একটা খুবই কাছাকাছি থেকে কম্পন, একটা ভাইব্রেশন দেয়। হ্যাঁ, এটা কিন্তু সত্য, তাহলে 2 সঠিক। 3 নম্বরটা দেখো, কঠিন পদার্থের অণুগুলো মধ্যবর্তী বল ততটা প্রবল নয়, এটা কখনোই সঠিক না। আমরা জানি আয়নিক বন্ধন হয় মূলত হচ্ছে কঠিন পদার্থের অণুগুলোর ক্ষেত্রে, তাহলে এই আয়নের ক্ষেত্রে আয়নিক বন্ধন খুবই স্ট্রং হয় এবং এদের মধ্যকার বলটা কিন্তু খুব প্রবল হয়। তাহলে এখানে কি বললো, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী বল তত প্রবল নয়, তার মানে সঠিক না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। পরের প্রশ্নটা দেখো, অপোলার অণুগুলোর মধ্যকার বন্ধনকে কি বলে? অপোলার অণু, অপোলার, হ্যাঁ, পোলারিটি নাই তাদের, এই ধরনের বন্ধনকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, এবং এটা খুবই দুর্বল বন্ধন, এটা মাথায় রাখো। পানির অণুগুলোর মধ্যকার বলকে কি বলে? পানির অণুগুলোর মধ্যকার বন্ধন হচ্ছে ডাইপোল ডাইপোল। যেমন পানিতে কি H2O, তাই না? তাহলে H প্লাস আংশিক প্লাস, ও হচ্ছে আংশিক মাইনাস, তাহলে এরা হচ্ছে পরস্পর ডাইপোল ডাইপোল বন্ডে আবদ্ধ থাকে। কোনটা ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বন্ড বিদ্যমান? ভ্যান ডার ওয়ালস আমরা তো একটু আগে বললাম যে অক্সিজেন অণুর মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড বিদ্যমান, এটার মধ্যে তো না, এটা হচ্ছে আয়নিক বন্ড। আর সিলিকন পরমাণু এটা ধাতব বন্ড, তামার এটা হচ্ছে একটা ধাতব বন্ড। ওকে, স্থিতিস্থাপক সীমা কি? জাস্ট ডিরেক্টলি ডেফিনেশন দিচ্ছে আমরা। স্থিতিস্থাপক সীমার ডেফিনেশন কি জানি? স্থিতিস্থাপকতা কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, হ্যাঁ, বস্তুটি বিকৃতি হয় এবং বল অপসারণ করলে বস্তুটি পূর্ব অবস্থায় ফিরে আসে যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে স্থিতিস্থাপকতার ডেফিনেশন। আর স্থিতিস্থাপক সীমা কি? এটা কতটুকু পর্যন্ত তোমার স্থিতিস্থাপক থাকবে, অর্থাৎ ততটুকু পর্যন্ত থাকবে এই বস্তুটা যতক্ষণ পর্যন্ত ধরো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক পর্যন্ত সে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকবে। ম্যাক্সিমাম ফোর্স, যেটাকে আমরা বলি অসহ পীড়ন। ওকে, সি নাম্বার। 7 দেখো, ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটি? ওয়াই এর মাত্রাকে আমরা জানি না, ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে কি এফ এল বাই এ এল। দেখো এই এল এল দিয়ে কোনো তো মাত্রা আসবে না, কারণ দুইটা কেটে যাবে। তাহলে আমাদের আছে কি জাস্ট এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ এর বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স 1, সরি এম এল টি ইনভার্স 2, এবং ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে পাও, দেখো এখানে কোনটা আসে? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, সি নাম্বার অপশন। আর দেখেন এসআই পদ্ধতি পীড়নের একক কি? পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। একক কি পাবো? এফ হচ্ছে নিউটন, আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, দ্যাট মিনস নিউটন মিটার ইনভার্স 2। তাহলে দেখো নিউটন মিটার ইনভার্স 2 কোথায় আছে? সি নাম্বার অপশনটা। অসহ বল কি? যে মানের বল পর্যন্ত এটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, অর্থাৎ এর পরবর্তীতে অসহ বল পর্যন্ত তোমার এই বস্তুটা স্থিতিস্থাপক থাকবে। এরপরে যদি তুমি এর পর বল প্রয়োগ করো, বস্তুটা কিন্তু ছিঁড়ে যাবে বা এটা একেবারে সম্পূর্ণ বিকৃতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলবো অসহ বল কি? অসহ বল হচ্ছে যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে। পীড়নের মাত্রা কি? একটু আগে বললাম, পীড়নের মাত্রা হচ্ছে আমাদের এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। একাত্রবল বিশিষ্ট কোনো বস্তুতে লম্ব হবে এফ বল প্রয়োগ করলে পীড়ন কি হবে? তাহলে পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। দেখো এফ ডিভাইডেড বাই এ কোথায় আছে? সি নাম্বার অপশনটাই, বাকিগুলো একটাও নাই। ওকে, আচ্ছা, এগুলো যদি কখনো এইভাবে দেয় তোমরা কিন্তু ভুল করিও না যে এফ এ ইনভার্স 1 দিয়ে দিল, এটা কিন্তু সঠিক, ভুল না। তাহলে দেখো এল দৈর্ঘ্যের কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্য পরিবর্তন এল হয়, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কত হয়? যে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল কোথায় আছে? ক নাম্বার অপশনে দেওয়া আছে। 15 দেখো, নিচে কোনটি স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? ইয়েস, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্ন কিন্তু তোমরা মুখস্থ করো এবং মুখস্থ করে এক্সামে দেখো অপশন যখন চেঞ্জ করতে ভুলে যাও। একটা জিনিস ভালো করে খেয়াল করো, ওয়াই এর সাথে বিকৃতির সম্পর্কটা কি? সরি, দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক না? অর্থাৎ আমার একটা কথা হচ্ছে, তুমি একটা রাবারকে টান দিলা, এটা কিন্তু যেভাবে লম্বা হবে, একটা লোহা কাতরে সে যদি সেই টান দেয় লম্বা হবে না কিন্তু। দ্যাট মিনস রাবারের বিকৃতিটা বেশি, তাই না? আর লোহার বিকৃতিটা কম। তাহলে আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই না? তাহলে যার বিকৃতিটা বেশি ওর ওয়াই কি কম। তাহলে তুমি যখন লোহাকে টান দিচ্ছ, ওর কি বিকৃতি কম না? কম লম্বা হচ্ছে, দ্যাট মিনস ওর ওয়াই বেশি, স্থিতিস্থাপকতা বেশি। তাহলে দেখো ইস্পাতের স্থিতিস্থাপকতা এখানের মধ্যে সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে এখানে ইস্পাত। ওকে, 16 নম্বর দেখো, 10⁸ নিউটন মিটার ইনভার্স 2 পীড়ন 1 মিটার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে স্মল এল দেওয়া আছে, এটা পীড়ন দেওয়া আছে, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এ দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি জানি? পীড়ন
পীড়ন কত দেওয়া আছে আমার 10⁻8 ডিভাইডেড বাই বিকৃতি, বিকৃতি মানে কি স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল কত 10⁻3, তাহলে 10⁻3 ডিভাইডেড বাই ক্যাপিটাল এল কত 1, তাহলে এখানে কত হবে 10⁻8 আর +3 কত হবে 11, 10⁻11 কোথায় আছে দেখো সি নাম্বার অপশনটাই। ওকে 16 দেখো নিচের কোনটি স্থিতিস্থাপকের জন্য সঠিক সমীকরণ বলছে। y হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক, y হচ্ছে আমরা কি জানি y সমান আমরা জানি হচ্ছে f ডিভাইডেড বাই a স্মল l বাই ক্যাপিটাল L, তাহলে দেখো এটা কিন্তু সঠিক না, এই যে p দিছে আবার v, তাহলে y এর সাথে তো আয়তনের সম্পর্ক আসবে না, তাই না? আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক আসে হচ্ছে দৈর্ঘ্যের জন্য, তাহলে এটা ভুল। ওকে পরেরটা দেখো b, দেখো এই b dl বাই dl এটাও সঠিক না, কারণ হচ্ছে dl বাই ক্যাপিটাল এটা হচ্ছে সিগমা অর্থাৎ পয়সনের অনুপাত। পরে এটা দেখো এটা হচ্ছে f ডিভাইডেড বাই at, ইয়েস দিস ইজ হচ্ছে এটা হচ্ছে তোমার ক্রিন্তন গুণাঙ্ক, এটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক বা আকৃতি গুণাঙ্ক, অনেক কিছু বলে ক্রিন্তন গুণাঙ্ক f ডিভাইডেড বাই a থিটা। ওকে 18 নম্বর দেখো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতা, এটাও জেনে রাখো, এবং আয়তন গুণাঙ্ককে আরেকটা নাম ডাকা হয় সেটা হচ্ছে অসংনম্যতা। দুইটা জিনিসের মাথা রাখবা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতা এবং আয়তন গুণাঙ্ককে অসংনম্যতা নামেও ডাকা হয়। 19 নম্বর দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত, তাহলে আকার এবং আকৃতির পরিবর্তনের জন্য যে পীড়ন এবং বিকৃতির অনুপাত সেটাকে আমরা বলি ক্রিন্তন গুণাঙ্ক অথবা দৃঢ়তার গুণাঙ্ক, যেটাই বলো তুমি। তাহলে দেখো ইয়ং গুণাঙ্ক তো হবে না, এই যে দৃঢ়তার গুণাঙ্ক বা এটাকে তোমরা বলতে পারো ক্রিন্তন গুণাঙ্ক। ওকে নেক্সট 20 দেখো একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, অসহ ভার দেওয়া আছে, অসহ পীড়ন বের করতে বলো, তাই না? তাহলে অসহ পীড়ন সমান আমরা কি জানি f ডিভাইডেড বাই a, f দেওয়া আছে কত আমাদের এখানে দেওয়া নাই, এই যে m দেওয়া আছে না, তাহলে f ইকুয়াল টু কি mg, তাহলে 40 ইনটু 9.8 ডিভাইডেড বাই a কত দেওয়া আছে আমার 1 মিলিমিটার স্কয়ার, 1 মিলিমিটার স্কয়ার মানে কত 10⁻6, তাহলে এখানে বসাও 10⁻6, এখানে পাচ্ছি আমরা 4 ইনটু 9.8 ইনটু 10 টু দি পাওয়ার, দেখো এখান থেকে 6 উপরে গেল, এখানে 4 এর জন্য 10, তাহলে 10 টু দি পাওয়ার 7। ওকে তাহলে তোমার অ্যান্সারটা আসবে 10 টু দি পাওয়ার 7 এবং এখানে মাল্টিপ্লাই করো, তাহলে আমি পাবো হচ্ছে 4টা 32 3 39 39.2 ইনটু 10 টু দি পাওয়ার 7, তাহলে এখানে কত হবে 3.92 ইনটু 10 টু দি পাওয়ার 8, জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা, কোনো কোটিং কোনো কিছু না। তাহলে আমি 3.92 10 টু দি পাওয়ার 8 কোথায় আসছে আমার ডি নাম্বার অপশনটা। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এই যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক। আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং গুণাঙ্ক কত? আদর্শ দৃঢ় বস্তু অর্থাৎ তোর কোনো বিকৃতি নেই, এতই শক্ত যে তুমি লম্বা করতে পারবে না, তার যার বিকৃতি নেই, তাহলে তুমি এটা মুখস্থ যদি না করে এভাবে চিন্তা করো পীড়ন বাই কি বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে যে আদর্শ দৃঢ় বস্তু অর্থাৎ ওর কোনো বিকৃতি নেই, বিকৃতি 0, তাহলে সামথিং, এখানে সামথিং আছে ডিভাইডেড বাই 0 কত ইনফিনিটি, অপশন হচ্ছে আমাদের অসীম। ওকে একই উপাদানের দুটি তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ আমি বলতে পারি আমার L2 হচ্ছে 2L1, ওকে কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক, তাহলে আমার R2 হচ্ছে R1/2, এটাও লিখলাম। সমান ভার প্রয়োগ করলে দ্বিতীয় তার এবং প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত অর্থাৎ L এর অনুপাতটা আমাকে বের করতে বলছে। ওকে তাহলে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই L এর সাথে R এবং ক্যাপিটাল L এর সম্পর্কটাকে নির্ধারণ করে নাও, তাহলে আমরা কি জানি y ইকুয়াল টু হচ্ছে FL/A ইনটু স্মল l, ঠিক আছে? যেহেতু আমার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি FL ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইনটু স্মল l, তাই না? তাহলে আমাকে চার শিকার এই দৈর্ঘ্য প্রসারণের অর্থাৎ L এর সম্পর্কটা আমার লাগবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, L যদি এই পাশে নিয়ে আসে আমি এখানে কি পাবো FL বাই পাই আর স্কোয়ার y, তাহলে এখন রিলেশন করো L ইজ প্রপোর্শনাল টু L, L ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, তাই না? হ্যাঁ তাহলে আমি যদি এদের অনুপাতটা নিই, হ্যাঁ অনুপাতটা যদি নিই আমি এভাবে করতে পারবো না যে L2/L1 ইজ ইকুয়াল টু, এখান থেকে কি লিখতে পারি আমি, এখান থেকে লিখতে পারি আমি L2/R2 স্কোয়ার, এখানে R1 স্কোয়ার ডিভাইডেড বাই L1, L1, ওকে ওকে নেক্সট খেয়াল করো আমার L2 কত বলছে 2L1, তাহলে এখানে 2L1 ইনটু R1 স্কোয়ার বসালাম ডিভাইডেড বাই R2 কত বললো, R2 বলছে R1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 কে স্কোয়ার করলে কত হবে 1/4
r1 স্কয়ার ইনটু l1 দেখো l1 l1 ক্যান্সেল r2 r1 স্কয়ার ক্যান্সেল 1/4 উপরে গেলে কত 2 × 4 2 × 4 মানে কত 8 তাহলে 8 গুণ হবে তো 8 গুণ কোথায় আছে দেখো তোমার অপশনটা এই যে একটাই আছে ডি নাম্বার অপশনটা ঠিক আছে একটু বড় লেন্থি বাট ইন্টারেস্টিং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 2001-2 সেশনে ওকে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে বল বের করো দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 5% অর্থাৎ এটা স্মল l/l এর মান দেওয়া আছে তোমাকে পার্সেন্টেজ আকারে যদি কখনো তোমাকে বলে এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো তুমি সোজা কথায় বুঝে নেবে তোমাকে বিকৃতি বলে দিছে আসলে ঠিক আছে তাহলে আমার বিকৃতি বললো স্মল l/l বলছে 5% তাহলে 5/100 গেল দেন তোমাকে ইয়ং গুণাঙ্ক y বলে দেওয়া আছে আমাকে বের করতে বললো কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে ওকে এ দেওয়া আছে 10 ইনভার্স 6 তাহলে আমরা কি জানি y = FL/AL এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা তোমরা ইজিলি তাহলে এখান থেকে আমাদের F = হবে y a * স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L জাস্ট y বসাও a বসাও l বসাও এটা একদম ইজি ক্যালকুলেশন করলে তোমার এটা 10,000 চলে আসবে এটা আমি দেখা দিলাম না জাস্ট ম্যাথমেটিক্স সব ভ্যালু বলে দিলাম এটা 5% 5/100 বসাও এটা 10 ইনভার্স 6 বসাও এটা 2 × 10⁻11 বসাও ওকে নেক্সট কোশ্চেন আসো L দৈর্ঘ্য r ব্যাসার্ধের একটি তারের উপাদান ইয়ং গুণাঙ্ক y তারের দৈর্ঘ্য অর্ধেক ব্যাসার্ধ r/2 করা হলো ইয়ং গুণাঙ্ক কি হবে তাহলে তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের সাথে আগে ইয়ং গুণাঙ্কের সম্পর্কটা তুমি দেখে নাও y = কি আছে আমরা জানি FL/A না লিখে আমি কি লিখবো এটাকে πr² * স্মল l তাহলে আমি দেখতে পাচ্ছি y is proportional to L y is proportional to 1/r²। তাহলে জাস্ট ইয়ং গুণাঙ্ক কি হবে যদি আমি ব্যাসার্ধ অর্ধেক আর দৈর্ঘ্য কি করলাম অর্ধেক করে দিলাম তাহলে এটার কথা না বুঝে এত কিছু তুমি ক্যালকুলেশন না করে তুমি এরকম চিন্তা করো শুধু জাস্ট নরমালি দেখো এখানে দৈর্ঘ্যটা কি করছো অর্ধেক করছো এই দৈর্ঘ্যের জায়গায় অর্ধেক একটা বসে দাও দিলা ব্যাসার্ধ কি করছো তাও অর্ধেক করছো এখানে অর্ধেক বসে দাও তাহলে 1/2 তারপর একটা স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও তাহলে এখানে কত পাবা এখানে পাবো হচ্ছে আমরা 1/2 আর এখানে পাবো হচ্ছে 4 কাটাকাটি করো 2 পাবা তাহলে 2 কোথায় আছে দেখো এই যে সি নাম্বার অপশনটা একেবারে ইজি কথাই বললাম দেখো উপরে তোমার এল আছে এল অর্ধেক করছো এখানে একটা অর্ধেক বসে দাও তারপর ব্যাসার্ধ অর্ধেক করছো এই যে ব্যাসার্ধ অর্ধেক বসে স্কয়ার করে দাও ক্যালকুলেশন করো 2 পাচ্ছ খুবই ইজি মেথডে করতে পারবা টাইম নেওয়া যাবে না এগুলোতে যদি পি এবং বি যতক্ষণে পীড়ন এবং বিকৃতির মান হয় তবে এদের সঠিক সম্পর্ক কি হবে তাহলে সঠিক সম্পর্ক আমরা কি জানি পীড়ন বিকৃতির সমানুপাতিক হুকের সূত্র তাহলে বলতে পারি না পি ইজ প্রপোর্শনাল টু বি দেখো পি ইজ প্রপোর্শনাল টু বি কোথায় আছে তোমার বি নাম্বার অপশনটাতে আছে ওকে পরের প্রশ্ন আসো 27 নাম্বার দুটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই আচ্ছা স্থিতিস্থাপক গুণাঙ্ক একই কখন হয় একটু আগে বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক একই হয় দুই কেসে হয় তাদের উপাদান চেঞ্জ করো নাই অথবা টেম্পারেচার চেঞ্জ করো নাই এই দুটো যদি তুমি চেঞ্জ না করো ইয়ং গুণাঙ্ক কখনোই চেঞ্জ হবে না তাহলে ইয়ং গুণাঙ্ক একই মানে কি বোঝে আসলে এরা একই পদার্থের এটা রিমাইন্ডার দিয়ে দিলাম এটা খুব ইম্পর্টেন্ট কথা কোনটি সঠিক ইউ ইকুয়াল আমরা কি জানি ইউ ইকুয়াল হচ্ছে আমাদের হাফ অফ y a স্মল l স্কয়ার বাই ক্যাপিটাল L অর্থাৎ আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃত কাজ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সেশনের প্রশ্ন তাহলে y = হাফ y a স্মল l স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L কোথায় আছে তোমার দেখো এটা তো নাই এটাও নাই y a স্মল স্কয়ার ডিভাইডেড বাই 2 * l এই যে এটা আছে এগুলো এক্সট্রা চলে আসছে ওকে স্থিতিস্থাপকতা সম্পর্কে নিম্নের কোনটি সত্য নয় মেডিকেল কোশ্চেন সত্য নয় মিথ্যা নয় এগুলো মেডিকেলে আসে স্থিতিস্থাপক গুণাঙ্ক y সমান পীড়ন বাই বিকৃতি সত্য আমাকে সত্য নয় অর্থাৎ আমাকে মিথ্যা কোনটা বের করতে হবে এই কথার অন্য নাম হচ্ছে এটা কোনটি মিথ্যা আমি মিথ্যাটা বের করবো স্থিতিস্থাপক গুণাঙ্ক বিকৃতি বাই স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি এটা সত্য এই বিকৃতি বাই পীড়ন কখনোই সত্য না অ্যান্সার পেয়ে গেছে আমাদের বি নাম্বার একটি স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং গুণাঙ্ক কি হবে হ্যাঁ এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং গুণাঙ্ক কি হবে এটা কিন্তু ইয়ং গুণাঙ্ক কিন্তু চেঞ্জ হবে ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে নর্মালি যদি তাপমাত্রা বাড়ায় এর অনুপরমাণুগুলো একটু কি ছোটাছুটি করা শুরু করবে আর ছোটাছুটি যদি শুরু করে এই পদার্থটা আগে যা ছিল তার চেয়ে একটু হালকা নমনীয় হয়ে যাবে কম নমনীয় হয়ে যাবে দ্যাট মিনস ওর ইয়ং গুণাঙ্ক অর্থাৎ এটা একটু সফট হবে আর একটু আগের চেয়ে দ্যাট মিনস ওর ইয়ং গুণাঙ্ক কিন্তু কমবে বাড়বে না সো এই প্রশ্নের অ্যান্সার এখানে তোমার যেটা আছে একই থাকবে এটা কখনোই না এটা একই থাকবে যদি তাপমাত্রা এবং উপাদান চেঞ্জ না করো তাহলে মাথা রাখবে এটা কিন্তু ইয়ং গুণাঙ্ক কিন্তু কম হবে হ্রাস পাবে কিন্তু একই থাকবে না ওকে পরের প্রশ্ন আসো 4 মিটার দৈর্ঘ্য এবং
30.5 মিলিমিটার ব্যাসের একটি স্টিলের তারের উপর 5 কেজি বল প্রয়োগ করলে কত দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ তোমাকে স্মল এল বের করতে বলে, এটা মেডিকেল সেশনের প্রশ্ন। তাহলে আমরা স্টিলের তারের জন্য তোমাকে বলে দিয়েছে, তাই না? এখন তোমাকে ইয়ং গুণাঙ্ক কিন্তু বলেনি, তাহলে স্টিলের তারের জন্য তোমাকে ইয়ং গুণাঙ্ক জানতে হবে। আর স্টিলের তারের জন্য ইয়ং গুণাঙ্ক হচ্ছে নর্মালি আমরা যতটুকু জানি 2 × 10⁻11। জাস্ট এটা ক্যালকুলেশন করো, y = কত পাবো এখান থেকে, FL / A × স্মল এল। তাহলে স্মল এল সমান আমরা কত পাচ্ছি এখানে, স্মল এল সমান পাচ্ছি F × L / Y × A। F বসাও, F দেওয়া আছে কত, 5 কেজি, তাহলে 5 × 9.8 ইন্টু L দেওয়া আছে আমাদেরকে কত, 4 মিটার, ডিভাইডেড বাই Y হচ্ছে 2 × 10⁻11 ইন্টু A দেওয়া আছে আমাদেরকে কত, ব্যাস দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ডি, স্মল ডি। তাহলে এটার ব্যাসার্ধ কত, 30.5 এর ব্যাসার্ধ কত, 15.25। ঠিক আছে, তাহলে এখানে পাবো হচ্ছে পাই r স্কোয়ার 15.25 ইন্টু 10⁻2 স্কোয়ার। এটার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে, আমি ম্যাথটা রাখছি এই জন্য, এটা তোমার জমা অবশ্যই ক্যালকুলেটর লাগবে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট এতটুকুই করবা, অন্য কোনো কিছু না। ওকে, যেই ম্যাথ তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না সেটা তুমি কেন করতে যাবা? ওকে, বাট এমন না যে আবার করবা না তাও না, একটু প্র্যাকটিস করবা। যদি দেখো যে তুমি একেবারে আসতেছে না, এমন কিছু ভ্যালু আছে যেটা হাতে করা সম্ভব না, তখন আর দরকার নেই। ওকে, 33 নাম্বার দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি, y এর মাত্রা কি? y সমান আমরা কি জানি, y এর মাত্রা যা পীড়নের মাত্রা একই না, তাহলে পীড়ন হচ্ছে F / A, F এর এক মাত্রা হচ্ছে m, L T−2, এর মাত্রা হচ্ছে L স্কয়ার। তাহলে কত পাচ্ছে এখানে, m L−1 T−2। তাহলে m L−1 T−2 করতে দেওয়া আছে, বি নাম্বার অপশন। একটি তারের ইয়ং গুণাঙ্ক y এবং বিকৃতির লেখচিত্র দেওয়া আছে। y এর সাথে আমাদের বিকৃতির সম্পর্ক কি তোমরা জানো না? y = কি জানি, পীড়ন বাই বিকৃতি। তাহলে y এর সাথে বিকৃতির সম্পর্কটা পাচ্ছি হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে y এর সাথে যদি পীড়নের সম্পর্কটা ব্যস্তানুপাতিক হয়, আর ব্যস্তানুপাতিকের গ্রাফ কিরকম, এদিকে y, এদিকে হচ্ছে আমার বিকৃতি। এখন তুমি খেয়াল করো, ইয়ং গুণাঙ্ক এটা কার উপর ডিপেন্ড করে? ইয়ং গুণাঙ্ক অনলি ডিপেন্ড করে, কয়েকবার বলছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলো, ইয়ং গুণাঙ্ক বলো, এটা অনলি ডিপেন্ড করবে দুইটা ক্যাটাগরির উপর। এক, টেম্পারেচার, 2 উপাদান। এই দুটোর যদি চেঞ্জ না করো, তোমার ইয়ং গুণাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। তাহলে এটা যদি আমি গ্রাফটা যদি ড্র করতে চাই, দেখো তুমি যেই বিকৃতি দাও, এই ইয়ং গুণাঙ্কে কি তোমার চেঞ্জ হবে? কখনো হবে না। পীড়ন চেঞ্জ হবে, কিন্তু তুমি বিকৃতির মান চেঞ্জ করতেছো, পীড়নের মান চেঞ্জ করতেছো, বিকৃতি চেঞ্জ হতে পারে, বাট ইয়ং গুণাঙ্ক তোমার কখনো চেঞ্জ হবে না। যদি তামার তারের জন্য বলে, এটা 2 × 10⁻11, ওটাই ফিক্স থাকবে যতক্ষণ না টেম্পারেচার এবং উপাদান চেঞ্জ করছো। তাহলে এইভাবে একেবারে অ্যালাইন থাকবে, অর্থাৎ আমি বিকৃতির মান যাই দিই, আমার y এর কখনো চেঞ্জ আসবে না। তাহলে আমার আনসার কোনটা, সি নাম্বার অপশন। আশা করি বুঝতে পারছো এটা। পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে বিকৃতি কত? বিকৃতি হচ্ছে 0, বিকৃতি হচ্ছে 0। তো বিকৃতি যদি 0 হয়, আমার এই দেখো একেবারে 0 পয়েন্ট আছে একটাই, এটা কোনো চেঞ্জ হয়নি। অন্যগুলো কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হচ্ছে, এটা কোনো চেঞ্জ হয়নি। দ্যাট মিনস আনসার হচ্ছে সি। খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ। ওকে, ইস্পাতের তারের উপাদানের গুণাঙ্ক y, যদি তারের ব্যাস দ্বিগুণ করি, ব্যাস হচ্ছে দ্বিগুণ করলাম, তাহলে ইয়ং গুণাঙ্কের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, ব্যাস পরিবর্তন করছো। এখানে তো তুমি উপাদান তো চেঞ্জ করো নাই, টেম্পারেচার তো চেঞ্জ করো নাই, তাহলে পূর্বে যা ছিল সেম থাকবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব রিসেন্ট এক প্রশ্ন, একেবারে 23 সেশনে, গত বছরের প্রশ্ন। কোন রাশিটির কোনো মাত্রা নেই? আমরা জানি কোন রাশিটির কোনো মাত্রা নেই, বিকৃতি এবং পয়সনের অনুপাত, এই দুটার কোনো মাত্রা বা একক কিছুই নেই। পয়সনের অনুপাতের সীমা কত? পয়সনের অনুপাতের সীমা হচ্ছে -1 থেকে -1/2 পর্যন্ত, সিগমার মান -1 থেকে -1/2। এবং এটাও জেনে রাখো তোমরা, পয়সনের অনুপাতের মান কখনো 1 এর চেয়ে বেশি। এর দ্বারা কি বোঝায় জানো? এর দ্বারা বোঝায় হচ্ছে আসলে একটা বস্তুকে তুমি টানতেছো, এটা পাশে মোটা হয়ে যাচ্ছে, দিস ইজ নট পসিবল। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অলওয়েজ আমাদের দৈর্ঘ্য বিকৃতিটা 500 বিকৃতির চেয়ে বড়, দ্যাট মিনস এই মানটা সবসময় 1 এর ছোট আসবে। এটা কত আসবে? -1 থেকে 1/2, তো এটার 1 এর বেশি কখনোই আসবে না। পয়সনের অনুপাতের মান নিচের কোনটির সমান হতে পারবে না? 0.01 হতে পারবে। কোনটির সমান হতে পারে না? 0.04, 0.4, 0.6। আমরা মান কত পাইছি? -1 থেকে 1/2, তাহলে -1 থেকে সিগমা 0.5 এর কম হতে হবে। হ্যাঁ, এখানে কি বলছে আমাদেরকে? -1 থেকে -1, 0.01 এটা তো হতে পারবে। এরপর 0.4, 0.6,
0.1 কি হতে পারবে না? হ্যাঁ, এই যে এটা এখানে যদি আমরা এটা একটু চেঞ্জ করি যে -1 থেকে এটা সিগমাটা হচ্ছে সিগমাটা এর মান কি, অর্থাৎ এইভাবে লিখ না যে সিগমা ইজ গ্রেটার দেন -1, -1 এর চেয়ে বড়, অর্থাৎ ধরো -2, -1 এর চেয়ে বড় মানে কত, 0, 1 এভাবে। কিন্তু এরপর যদি বলি সিগমা ইজ লেস দেন 0.5, 0.5 এর চেয়ে ছোট, তাহলে এখানে তো সবগুলো হতে পারবে তোমার, এটাও হতে পারবে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, সবগুলো হতে পারে। যদি এটা 1 থাকতো, ধর এটা 10 আছে, তখন এটা হতে পারে না। ওকে ওকে, পরেরটা দেখো 40 নম্বর। 1 মিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করতে হলে তারটির ব্যাস কত হ্রাস পাবে? 55 অনুপাত দেওয়া আছে। সিগমা সমান আমরা জানি হচ্ছে ডি ইন্টু ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল। এখান থেকে আমাদের ব্যাস হ্রাস, এই যে স্মল ডিটা বের করতে হবে। তাহলে স্মল ডি ইকুয়াল টু আমরা কত পাবো এখান থেকে? স্মল ডি ইজ ইকুয়াল টু সিগমা ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। জাস্ট বসাও। এটা আমরা যদি একটু আগে এই ম্যাথটা করছিলাম, আর একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। সিগমা দেওয়া আছে হচ্ছে 0.25, 0.25 মানে হচ্ছে 1/4 ইন্টু তারপর হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি হচ্ছে আমাদের এই যে ব্যাস 1 মিলিমিটার, তাহলে 10 ইনভার্স 3 ইন্টু স্মল এল কত, এই যে 0.05 সেন্টিমিটার, তাহলে এটা আমাকে লিখতে পারি 5 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই ক্যাপিটাল এর কত দেওয়া আছে 1, এই যে 1 বসালাম। এটা ক্যালকুলেশন করো, 5 আর এটা গুণ করো, তাহলে পাবো 1.25 ইন্টু 10 ইনভার্স 7, তাহলে 1.25 ইন্টু 10 ইনভার্স 7 কোথায় আছে? ক নাম্বার অপশন আছে। হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, সো এই ম্যাথ ইম্পর্টেন্ট আছে। দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, পার্শ্ব বিকৃতি দেওয়া আছে 55 অনুপাত, তাহলে সিগমা ইকুয়াল টু কি? পার্শ্ব ডিভাইডেড বাই দৈর্ঘ্য। পার্শ্ব কত? 2 ইন্টু 10 ইনভার্স 3। তোমরা যারা এইসব ক্যালকুলেশন পারো না, দশমিকের পরে যত ঘর আছে 10 ইনভার্স তত দিবা। তাহলে দশমিকের পরে কয়টা ঘর? এই যে 1টা 2টা 3টা, তাহলে 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই, এখানে দশমিকের পর ঘর কয়টা? 2টা, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স 2, এটা কাটাকাটি করো, এখানে কত পাবা? 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1 মিনস 0.1। ওকে, 0.1 কোথায় আসছে আমাদের? সি নাম্বার অপশন। 42 দেখি। 1 মিটার লম্বা 1 মিলিমিটার ব্যাসের তারকে 2 কেজি ভর ঝুলিয়ে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হলো 55 অনুপাতে, তাহলে তারটির ব্যাস কত হ্রাস পাবে? সিমিলার প্রশ্ন, আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি তোমাদেরকে। ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল, স্মল ডি ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল। এখান থেকে আমাকে বের করতে হবে তারটির ব্যাস কত হ্রাস হবে। এই যে স্মল ডি কত আসবে আমার? সিগমা ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। জাস্ট বসাও, ক্যালকুলেশন করো। ওকে, এই প্রশ্নটা দেখো, যদি তারটির রিয়াং গুণাঙ্ক y, তামার রিয়াং গুণাঙ্ক 5 দেওয়া আছে, তামার জন্য দেওয়া আছে আমি এটাকে y1 বললাম, ঠিক আছে? আচ্ছা, y আর তামা হচ্ছে কপার, তাহলে y কপার দেওয়া আছে আমার, y কপার দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ইস্পাতের দেওয়া আছে স্টিল, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 10 ইন্টু 10 টু দি পাওয়ার 12। ওকে, তাহলে কোন সম্পর্কটা? শুরুতে দেখো স্টিল কিন্তু কপারের চেয়ে বেশি, তাহলে স্টিল কপারের চেয়ে বেশি আছে কোথায়? এই যে একটা অপশনে দেখা যাচ্ছে স্টিল কপারের চেয়ে বেশি। তারপর এখান থেকে যদি ওয়াইটা বের করো, এখান থেকে একটা ওয়াই পাবা, হ্যাঁ, সেই ওয়াইটা দেখবা এদের চেয়েও বেশি। দ্যাট মিনস তোমার অ্যান্সার সঠিক হচ্ছে কোনটা? এই যে বি নাম্বার অপশনটা। আর এখান থেকে ওয়াই ইজিলি বের করতে পারবো আমরা। ওয়াই ইকুয়াল টু কত হবে? এখান থেকে এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। তোমার ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে এফ ইকুয়াল টু কত? এমজি, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু ক্যাপিটাল এল কত দেওয়া আছে আমাদের? 1 মিটার লম্বা ডিভাইডেড বাই এ। ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 0.5 মিলিমিটার। তাহলে এখান থেকে পাবো এ হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই 0.5 ইন্টু 10 ইনভার্স 2 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এল। স্মল এল কত আমাদের? 0.025। দিস ইজ, আমি তোমাদেরকে এই প্রশ্নটা বাদ দিয়ে দিলাম একেবারে। এই প্রশ্ন তোমরা করবা না, কারণ হচ্ছে এটা উইথাউট ক্যালকুলেটরে তুমি করতে পারবে না। দেখো আমি নিজে অর্ধেকে গিয়ে আটকে গেছি, তাহলে তুমি করবা না, স্কিপ করবা। পয়েস কিসের একক মনে রাখতে হবে? পয়েস হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের একক। ইটার একক হচ্ছে পয়েস, এবং আর মেন এককটাকে আমরা কি জানি? নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। ওকে, পরের প্রশ্নটা দেখো। বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্যে দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম লেখাচিত্রের গতি প্রকৃতি কিরকম হবে? বৃষ্টির ফোঁটা যদি বাতাসের মধ্যে দিয়ে পড়তে থাকে, এটা একটা নির্দিষ্ট বেগে শুরু করবে, একটা সময় গিয়ে এটা অন্তবেগ প্রাপ্ত হবে, অর্থাৎ এভাবে আসবে, একটা সময় একদম ফিক্সড হয়ে যাবে। এই যে সি নাম্বার, এগুলো এর আগে 3-4টা গ্রাফ আসছে, এটা একটু দেখবা। সান্দ্রতা সহগের মাত্রা ইটা আমরা কি জানি? এফ ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি। তাহলে ইটা ইকুয়াল টু কত হবে এখানে? আমি যদি 6 পাই গুলো বাদ দিয়ে দিই, কারণ মাত্রা বের করবো, এগুলো যেহেতু ধ্রুবক কোনো চেঞ্জ হবে না, তাহলে এফ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই
আর ইন্টু ভি। তাহলে এফ এর মাত্রা কত? এম এল টি ইনভার্স 2। এই আর এর মাত্রা কত? এল। ভি এর মাত্রা কত? এল টি ইনভার্স 1। এল এল কেটে দাও, তাহলে পাচ্ছি কত? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স কোথায় আছে? সি নাম্বার অপশন। সান্দ্রতা, গ্যাসের সান্দ্রতার সহগ এর কেলভিন তাপমাত্রা, সান্দ্রতার সহগ ইটা। গ্যাসের ক্ষেত্রে এই ইটা সমান, ইটা ইজ প্রপোর্শনাল হচ্ছে √T, এটা অনলি গ্যাসের জন্য, একেবারে ফিক্সড ফর্মুলা। অর্থাৎ এর অর্থ হচ্ছে তুমি যদি গ্যাসের মধ্যে তাপমাত্রা বাড়াও, অনুপরমাণুগুলো অনেক বেশি ছোটাছুটি শুরু করবে, তাহলে এদের গতি প্রকৃতির মধ্যে একে অপরের সাথে সংঘর্ষের কারণে বাধাটা আরো বেশি যাবে। আর তরল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে বাধাটাকে আমরা বলি হচ্ছে সান্দ্রতা, তাহলে সান্দ্রতাও বাড়বে। তাহলে এটা বর্গমূলের সমানুপাতিক। ওকে, এরপরটা দেখো, 100 গ্রাম ভরের একটি বস্তু পানির মধ্যে পড়ে, এরপর ক্রিয়ারত প্লবত দেওয়া আছে, সান্দ্র বল তোমাকে বের করতে বলছে। দেখো নর্মাল সেন্সে যেহেতু একটা বস্তু পানির মধ্যে পড়ে যাচ্ছে, একটা বস্তু যদি পানিতে পড়ে, ও শুরুতে একটা ব্যাগ নিয়ে শুরু করবে, একটা সময় গিয়ে একটা অন্তবেগ অর্থাৎ ফিক্সড ভেলোসিটিতে সে সামনের দিকে মুভ করবে। এখন আমাদের এখানে ক্রিয়ারত প্লবতা, ঊর্ধ্বমুখী যে প্লবতাটা হয়, আর আমাকে বের করতে বলছে সান্দ্র বল। তাহলে ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে দেওয়া আছে 0.987। সো নর্মাল সেন্সে সান্দ্র বল অর্থাৎ পানি যে বাধাটা দেয় সেটাই হচ্ছে আমার কি ওই প্লবতার সমান। অর্থাৎ এই বস্তুটা এখানে মনে করো পানি আছে, একটা বল তুমি ফেলে দিলে, এখানে একটা বল যখন ফেলে দিবা, এটাকে ঊর্ধ্বমুখী একটা বল দিবে, এটাকে আমরা বলতেছি বাধা বল, প্লবতা বলতেছি, আর এটাই হচ্ছে আমার সান্দ্রতা। তাহলে এই সান্দ্রতা কত দেওয়া আছে? 0.987, তাহলে 0.981 নিউটন। ওকে, নিচের কোন সম্পর্কটি স্টোকসের সূত্র? স্টোকসের সূত্র আমরা কি জানি? F = হচ্ছে 6 পাই আর ইটা বি। এই যে 6 পাই যেহেতু ধ্রুবক, এটাকে আমি লিখতে পারি F is proportional to আর ইটা ভি। তাহলে দেখো F is proportional to আর ইটা ভি কোন অপশন আছে দোস্ত? আমার F is proportional to আর ইটা ভি, এই যে আমার ডি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটি? সান্দ্রতা গুণাঙ্ক ইটা, ইটার একক হচ্ছে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2, এবং আরেকটা একক আছে যেটাকে আমরা বলি পয়স, মাথা রাখবা এই দুটা। নিচের কোন পদার্থের সান্দ্রতা সবচেয়ে বেশি, অর্থাৎ বাধা সবচেয়ে বেশি কার? তেল, দুধ, পানি, মধু। মধুর হচ্ছে গতি প্রকৃতির বাধা সবচেয়ে বেশি। এটা একেবারে যদি না বুঝো, তোমাদেরকে একেবারে সহজ এক্সপেরিমেন্ট হচ্ছে, হাতের মধ্যে মনে করো তুমি তেলও নিছো, মধুও নিছো, দুইটা হাতের এক ফোঁটা মধু নিছো, এই হাতে এক ফোঁটা তেল নিছো, এবার উপর করে দিছো, কোনটা আগে পড়ে যাবে? পানি, তেল কিন্তু আগে পড়ে যাবে পানি, মধুর চেয়ে মধুটা ধীরে 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 পড়বে। দ্যাট মিনস মধুটা এখানে বাধা বেশি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি মধুর সান্দ্রতা হচ্ছে বেশি। ওকে ওকে, লাস্ট স্লাইড দেখো, এটা 50 কিলোমিটার উঁচু থেকে পড়ন্ত দুটি শিলাপিণ্ডের ব্যাসার্ধের অনুপাত 1:2। তাহলে R1:R2 দেওয়া আছে, আমার R1:R2 দেওয়া আছে 1:2। শিলাপিণ্ড দুটির অন্তবেগের অনুপাত, অন্তবেগ V is proportional to আমরা জানি R², এবং আরেকটা জানি V is proportional to 1/η। তাহলে আমি যদি বলি আমার V1:V2 কত হবে? জাস্ট এটার স্কোয়ার, তাই না? তাহলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 1:4। এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি কথাবার্তা 52 নাম্বার পর্যন্ত। তো আশা করতেছি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারছো, এবং সবাই ভিডিও লেকচারটা করে ফেলবা লাস্টে যদি এটা আপলোড করলে। এবং এখানে অনেকগুলো প্রশ্ন রিপিটেড, কথা কি বুঝছো? অনেক প্রশ্ন রিপিটেড একই সাথে। সো এই প্রশ্নগুলো হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবা। তোমরা যদি অন্তত আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে, সেটা হচ্ছে তুমি যদি 30-35 মিনিট পর যদি ক্লাসটা করো, দেখবা যে বাকি প্রশ্নগুলো করতে হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন এখানে রিপিট আসতেছে। ওকে, সো ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে শেষ করলাম। সবার জন্য দোয়া রাখলাম, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।